গল্প জেইলাও সেকদো। লেখিকা অনামিকা আক্তার নদী। ম্যারি মি প্লিজ, আই হেট স্টাডি। এই অনু, কি করছিস কি? তাড়াতাড়ি আই। ওই দেখ, একটা ছেলে এইদিকে আসছে। তাড়াতাড়ি আই বোন, ধরা পড়লে বর্ষর একটা কেস খাবো। জলদি কর তোর কাজ। ভয়ে দুই হাত মুচড়াতে মুচড়াতে কথাগুলো অনুর উদ্দেশ্যে বলতেই অনু তার কাজ শেষ করে তার ভীতু বান্ধবী তটিনীর দিকে ঘুরে তাকায়। তারপর কোমরে দুই হাত রেখে সাহসী সাহসী ভাব নিয়ে বলে ওঠে, কিচ্ছে রে, তুই এমনভাবে ঘাবড়ে যাচ্ছিস কেন? আর ধরা খেলে খাবো, এতেও যদি বিয়ে হয়। হয়েছ বইন, তোর যে প্রচুর সাহস সেটা বুঝতে পারছি। তুই থাক, আমি যাই। আর ওই দেখ, একটা ছেলে আসছে, মনে হয় গাড়ির মালিক। আমি যাই। কথাগুলো শেষ করে তটিনী দ্রুত সামনের দিকে এগোতে থাকে। আরে ওই দাঁড়া তটু, দাঁড়া। এই মেয়ে, এই কি করছো এখানে? অনু তটিনী ডাকা শেষ করতে না করতেই পিছন থেকে ভারিক্কি কণ্ঠে এই মেয়ে বলে ডেকে উঠতেই অনু একবার পিছনে তাকিয়ে সামনে দৌড় দেয় আর বলতে থাকে, আরে তটু রে, আমারে নিয়া চলবই না। কথাটি বলেই পিছনে আর না তাকায় না। হাউ স্ট্রেঞ্জ, ভারী অদ্ভুত তো মেয়েটা। কথাগুলো বলে গাড়ির দরজা খুলতে যাবে তখনই চোখ যায় গাড়ির গায়ে লেখাগুলোর দিকে। যুবকটির আর বুঝতে বাকি রইল না যে মেয়ে দুটো এখানে কি করছিল। লেখাগুলো পড়তেই তার চোখমুখ শক্ত করে ফেলে। রাজশাহীর একটি বেসরকারি কলেজের সামনের রাস্তায় ধবধবে সাদা সেডান গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়ির গায়ে লাল রঙের মার্কারে বিশাল অক্ষরে উপরের কথাগুলো লেখা। যেন এই লেখাগুলো নির্ভয় ঘোষণা করছে তার মালিকের অব্যক্ত অনুভূতির কিছু অংশ। চারপাশে মানুষজন কৌতূহল নিয়ে তাকাচ্ছে, কিন্তু গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা যুবকটির কোনো হেলদোল নেই। তার চোখে মুখে কঠোরতার এক ছাপ। মুখের তীক্ষ্ণ রেখা আর গভীর চোখের চাহনিতে এমন কিছু আছে যা লোকজনকে তাকাতে বাধ্য করে। আজকের দিনটা বিশেষ। আজকের দিনে তার পরিকল্পনা রয়েছে জীবনের সবচেয়ে সাহসী একটি পদক্ষেপ নেয়ার। সামনে কলেজের গেট পেরিয়ে কিছু মেয়ে কলেজে প্রবেশ করছে। প্রত্যেকেই কলেজ ইউনিফর্মে সজ্জিত। যুবকটি তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, বিশেষ করে তাদের মধ্যে একজনের দিকে। তুই যে অচেনা অজানা লোকের গাড়ির গায়ে এসব লিখে দিয়ে আসলি, তোর কি একটু অনুশোচনা হচ্ছে না? আরে ধুর, এতে অনুশোচনার কি আছে? মেয়ে একটা বিয়ের উপযুক্ত হয়েছে। এটা যদি আমার মাতাপিতা মহোদয়ের চোখে না বাজে, তাহলে তো নিজের বিয়ের ব্যবস্থা নিজেকেই করতে হবে, তাই না? অনু, তুই পারিস ও বটে। এখন চল আমাদের ক্লাসরুম কোনটা খুঁজে বের করি। কলেজের ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে যখন দুই বান্ধবী কথা বলতে বলতে কলেজের ভবনের দিকে এগোবে, ঠিক তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে তটিনী পড়ে যায়। এতে অনু বেজায় চটে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সামনের মেয়েটি ঝটপট করে সরি বলতে থাকে। তাতেও যখন অনু মুখ খুলবে তটিনী হাত ধরে আটকিয়ে দেয় তাকে। আরে আপু, সরি বলার দরকার নেই। দোষটা আমাদেরই। আমরাই কথা বলতে বলতে অন্যমনস্ক ছিলাম, সেই সাথে ক্লাসরুমটাও খুঁজতে। তাও দুঃখিত গো, আমার জন্য তুমি ব্যথা পেলে। বাই দা ওয়ে, তোমরা কোন বর্ষের শিক্ষার্থী? তাতে আপনার কি? আপনি কি সাহায্য করবেন আমাদের? অনু আরও কিছু বলতে গেলে তটিনী তাকে চুপ করিয়ে দেয় এবং নিজে বলে ওঠে, আমরা ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আপু। এবার নতুন ভর্তি হয়েছি। আমাদের ক্লাসরুমটা কোথায় বললে উপকৃত হতাম আপু? আরে আমিও তো এবার ভর্তি হয়েছি। তোমাদের ক্লাসমেট আমি। চলো, ক্লাসে নিয়ে যাচ্ছি তোমাদের। আমার ভাইয়া আজকে প্রথম বলে নিজে দিয়ে গিয়েছে আমাকে এবং সবকিছু চিনিয়ে দিয়েছে। চলো। হ্যাঁ আপু, চলেন। মেয়েটির পিছু পিছু অনু তটিনী ও যেতে থাকে। যেতে যেতে তটিনীর হাতে আস্তে করে চিমটি কেটে ফিসফিস করে বলে, দেখ অনু, তুই যদি এভাবে সবার সাথে চামারের মতো কথা বলতে থাকিস, তাহলে তুই যে বিয়ে বিয়ে জিকির করছ সারাদিন, সেটা ইহজীবনে হবে কিনা আমার সন্দেহ।
কেননা ব্যবহারে বংশের পরিচয়। আরে আমি কোথায় খারাপ ব্যবহার করলাম আজব? তোর বুঝতে ভুল হচ্ছে। না, বুঝতে ভুল হয়নি। দেখ, ওই মেয়েটা বলল তার ভাই তাকে কলেজে দিয়ে গেছে। হতেও পারে তার ভাই অবিবাহিত। তুই যদি মেয়েটির সাথে সুন্দরভাবে কথা বলিস, মেয়েটি তোকে। হ্যাঁ হ্যাঁ। কথাগুলো বলা শেষ না করেই তটিনী অনুর দিকে মুচকি হেসে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। অনুও তটিনীর কথার আগা মাথা কিছুটা সময় পর বুঝতে পেরে হেসে ওঠে। কি হলো? তোমরা দুজন ওখানে দাঁড়িয়ে হাসছ যে? আসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আপু, আসছি। অনু এবার মুচকি হেসে জবাব দিয়ে এগিয়ে যায়। অনিমা অনু এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে। পড়াশোনায় অর্ধেক ঢ্যাঁড়স। পড়াশোনার প্রতি তার এতটাও আগ্রহ নেই। ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে পুরো গোল্লা, কোনোরকমে টেনেটুনে পাশ করেছে। বাকি সাবজেক্টগুলোতে আলহামদুলিল্লাহ ভালো। বায়োলজি তার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। এসএসসিতে সে 461 পেয়েছে। এখন রাজশাহী শহরে একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছে। অনিমা অনু দেখতে মাশাআল্লাহ বেশ মায়াবী, ফর্সা গায়ের রং, কাজল কালো চোখ, চোখের মণি বাদামি রঙের। চুলগুলো এতটাও বড় না, মাঝারি সাইজের। কোমর পর্যন্ত চুল, তাও কুকরানো। উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। বাবা মা, বড় ভাই অধীর আর অনিমা অনু। এই 4 জন মিলে মধ্যবিত্ত ফ্যামিলি তাদের। অনিমা অনুর বাবার বাজারে সুতার ব্যবসা আছে। মা হাউজ ওয়াইফ। ভাই অধীর ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে। আর অনিমা অনুর কথা আর কি বলবো? তার কথা আপনারা গল্পের মাধ্যমেই জানতে পারবেন। অফ ক্লাসরুমে বসতে না বসতেই বোরিং লাগছে। না জানি বাকি ঘন্টাগুলো কিভাবে যায় আল্লাহ পাক জানেন। এই অনু, থামত তুই। কোথায় কলেজের প্রথম দিন এনজয় করবি তা না করে বিরক্তবোধ করছিস? হেই চড়ুইরা, তোমাদের নামই তো জানা হলো না। অনু ও তটিনী যখন কথা বলতে ব্যস্ত, ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে কিছুক্ষণ আগের মেয়েটি প্রশ্ন করে। ও হ্যাঁ, দুঃখিত। আমি তটিনী আর ও হচ্ছে আমি অনিমা অনু। হে হে, নিজের পরিচয় নিজে দেওয়া ভালো। হ্যাঁ, কথাটা অবশ্য ঠিক। আর আমার নাম হচ্ছে ইরাবতী আহমেদ। আচ্ছা, তোমরা কোচিং কোথায় করবে ভাবছ? আমার ভাই বলেছে এসব বিষয়ে টেনশন না করতে। ও মাস্টার বের করে দিবে। অনু: হ্যাঁ, অনু যেখানে পড়বে আমি ও সেখানেই পড়ব। তাই না রে অনু? কথাটা বলেই তটিনী অনুর গালে তার গাল ঘষে দেই। বাহ, ভালো তো। আচ্ছা, মাস্টার খোঁজে না পেলে আমার ভাই ইন্টারের স্টুডেন্টদের কোচিং করাই, তোমরা চাইলে পড়তে পারো। আরে বাহ, এত আরও বেশি ভালো হয়, তাই না রে তটু? আচ্ছা, তোমার ভাইয়ের নাম কি? কি করে, পেশা? অনুর কথা শেষ হতে না হতেই ক্লাসে স্যার প্রবেশ করে। অনুর আর জানা হল না ইরাবতীর ভাইয়ের নাম। ক্লাস চলতে থাকে একটার পর একটা। মাঝ ক্লাসে গিয়ে অনু বিড়বিড় করে বলতে থাকে, কে জানি বলেছিল পড়াশোনা করে যে অনাহারে মরে সে। ঠিকই বলেছে ভাই। সামনে পাইলে গোবরের ঘটির মালা দিতাম তোরে। অনুর কথা শোনে তটিনী ও ইরাবতী ঠোঁটে ঠোঁট চেপে হাসতে থাকে। কলেজ শেষে অনুসহ তটিনী, ইরাবতী একসাথে গেইটের দিকে এগিয়ে যেতে থাকে। গেইটে গিয়ে ইরাবতী আশেপাশে তাকায়। অনু দেখে প্রশ্ন করে উঠে, কাকে খোঁজ তুমি? আরে আমার ভাইয়ার এসে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল আজ। কথার মাঝে একটি সেডান গাড়ি থামতেই ইরাবতী বলে উঠে, আরে ওই তো এসে গেছে, চলো পরিচয় করিয়ে দেয়। মুচকি হেসে ইরাবতী সামনের দিকে 3-4 কদম এগিয়ে গিয়ে ও পিছু ফিরে তাকায়, এবং দেখে অনু ও তটু দুই বান্ধবী চোখগুলো ডিম আকারের মতো করে তাকিয়ে আছে সামনের দিকে। পুরো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ঠোঁট দুটো আরো হা করে আছে।
যেন তাদের সামনে পৃথিবীর অষ্টমতম আশ্চর্য জিনিস হাজির। মানুষ পড়াশোনা করে ডাক্তার, নার্স, টিচার, ইঞ্জিনিয়ার আরও কত কিছু হওয়ার জন্য। আর আমি জানেন কেন পড়াশোনা করছি? আমি পড়াশোনা করছি মূলত একটা ভালো জায়গায় বিয়ে হয় যেন, সেই আশায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ডিফেন্স লাভার। আমার হাইস্কুলের বান্ধবীরা আমার প্রত্যেক খাতায় প্রথম পৃষ্ঠায় কি লিখে রাখত জানেন? আর্মি বিয়ে করতে হলে লেখাপড়া করতে হবে, পড়াশোনা করতে হবে, আর্মি বিয়ে করতে হবে। এই জন্য মুই লেখাপড়া নামক বাসের পিছনে বেজে আছি। শুনেছি আর্মিরা নাকি বিয়ের পর বউদের লেখাপড়া করায় না, তো সেটা আমার জন্য ভালো। তাছাড়া প্রতিবেশীরা সবাই বলাবলি করে শুনি, পড়াশোনা করলে নাকি ভালো জায়গা বিয়ে শাদী হয়। একটা বড়লোকস জামাইয়ের আশায়, যে আমারে সপ্তাহে সপ্তাহে ডজনখানেক গল্পের বই কিনে দিবে। কেননা আমার মন উপন্যাসের বই পড়তে বেশি পাগল। কিন্তু তা আমার আম্মিজানের সহ্য হয় না। আচ্ছা বলেন তো, তাতে আমার কি দোষ মন যদি পাঠ্যবই রেখে গল্পের বই পড়ে? এইসব কোনো কিছুই আমার মা বাবা, ভাই বুঝতেই চাই না। আর ফেসবুকের কথা আর কি বলবো, ফেসবুকও ইদানিং আমার সাথে মশকরা করছে। ফেসবুকে ঢুকলেই হায় হুতাশ, আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না আমার। কেননা বুকলেট.com নামের একটা বুকশপ আছে। হেতেরা শুধু একটার পর একটা গিফট পোস্ট করতেই আছে। হেমুখরে হের শুভাকাঙ্ক্ষী বই গিফট করছে, তেমুখরে করছে। আর তাদের পেজে একটার পর একটা নতুন বই দুনিয়ায় ভূমিষ্ঠ হচ্ছেই হচ্ছে। এসব দেখে মুই আরও হতাশায় ডুবে যাচ্ছি রে। কি যে করি? কোন হারবালের চিকিৎসা দরকার মুই একটুও বুঝতে পারছি না। আপনারা জানলে বইলেন তো। যাই হোক, বর্তমানে আমি আমার বাড়িতে অবস্থান করছি। কলেজ থেকে এসেছি দুপুর 2:30টার দিকে। কলেজ থেকে যে কিভাবে পালিয়ে আসছি সেটা আমি আর আমার আল্লাহ পাক জানে। না হলে ওই গাড়ির মালিক, যার গাড়িতে লিখে আমাকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলাম, সে যদি দেখত আমাকে চড়িয়ে বোধহয় আমার গাল বাঁকা করে ফেলত। পরে এই গাল বাঁকা মেয়েকে কে বিয়ে করত বলুন তো আপনারা? তো এখন বাজে হইল গিয়ে 4টার কাছাকাছি। একটু পরেই আমার ভাই আমাকে ও তটিনীকে নিয়ে একটা প্রাইভেট সেন্টারে নিয়ে গিয়ে টিচারের সাথে পরিচয় করাতে নিয়ে যাবে। তটুর বাড়ি আমাদের বাড়ির পাশেই। বর্তমানে বিছানায় শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে, পা নাচিয়ে মোবাইল টিপছি আর গুনগুন করে গান গাচ্ছিলাম। কবে আইবে আমার পালারে, পালারে? কবে দিমু গলায় বিয়ের মালারে মালারে, বিয়ের টেনশনে মোনাম। গান আর আপনাদের শোনাতে পারলাম কই? তার আগেই দরজার সামনে আম্মু এক হাতে রান্নার কুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। মুখটা এমনভাবে রেখেছে যেন কেউ তাকে জোর করে কাচাইয়ের গন্ধ শুকিয়েছে। আমিও তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলাম। উদ্দেশ্যে হলো যতক্ষণ পর্যন্ত সে মুখ না খুলবে, ততক্ষণ পর্যন্ত আমিও চুপ থেকে তার দিকে তাকিয়ে থাকব। অবশেষে আমার আম্মু মুখ হা করেছে, হয়তো কিছু একটা বলবে। কিরে ঘরে গরু আসলো কোথা থেকে? হোয়াট? গরু? আমি রুমের আশেপাশে তাকিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম। কোথায় তুমি গরু দেখলে আম্মু? আর কিছু বলতে পারলাম না, কেননা আমি যা বোঝার বুঝে গেছি। আম্মু যে আমাকেই গরু বলছে তা বুঝে গেছি। আম্মুর দিকে তাকিয়ে প্রতিবাদ করতে যাব তার আগেই আম্মু অধীর তৈরি হয়ে অপেক্ষা করছে। গরুর রেডি হওয়া হয়ে থাকলে যেতে বলেছে। কথাগুলো বলে চলে যায়। আম্মু চলে যাওয়ার পর আমি হতাশ হয়ে সিলিংয়ের দিকে তাকাই, তাকিয়ে দেখি ফ্যান ময়লা। ময়লা ফ্যান দেখে ভাবতে থাকি, আজ নান্টু ঘটক থাকলে আমার যে কতটা উপকার হতো। সেন্টি ইমোজি। রিকশা এসে থামল এ আই প্রাইভেট সেন্টারের সামনে। বিভাটেক রিকশা তিনতলা বিল্ডিংটির সামনে থামতে না থামতেই অনু রিকশা থেকে নেমে দৌড়ে গিয়ে বিল্ডিংয়ের গেইটের সামনে কোমরে 2 হাত রেখে দাঁড়াল। গেইটের সামনে বড় করে সাইনবোর্ড টাঙানো।
সেখানে বড় করে লেখা এ প্রাইভেট সেন্টার অ্যাডমিশন কেয়ার ইংরেজিতে লেখা। লেখাগুলো পড়তেই অনু চোখমুখে ঝাপসা দেখতে শুরু করে। তার আর বুঝতে বাকি নেই সে কোথায় এসে পড়েছে। কিরে, এভাবে কেউ রিকশা থেকে নামে, যদি পড়তে টরে যেতি। পেছনে থেকে তটিনী হ্যান্ডব্যাগ ঠিকঠাক করতে করতে এগিয়ে এসে অনুর উদ্দেশ্যে কথাগুলো বলে ওঠে। অনু তটিনীর দিকে ফিরে অসহায় চোখে তাকায় এবং কিছু বলতে যাবে তার আগেই অধীর সেখানে উপস্থিত হয়। তাই সে চুপ করে যায়। এই ভাইকে সে জমের মতো ভয় পায়। আগে তার ভাইটা অনেক ভালো ছিল, মিশুক ছিল। এখন জানি কি হয়েছে। হয়তো কোনো মহিলা প্রেতাত্মা তাকে পছন্দ করে ভর করেছে। কি হলো? তোরা দুজন এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে ঢুকো। কথাগুলো বলে সে সিকিউরিটি গার্ডকে কিছু বলতেই গার্ড ও সুর করে ঢুকিয়ে দেয় তাদের। ভেতরে ঢুকতে ঢুকতে তরিণী অনুকে উপদেশ দিতে থাকে। শোন অনু, ভেতরে গিয়ে বেশি ট্যারিং বেরিং উড়াউড়ি করবি না। হতে পারে স্যার এসব নাও পছন্দ করতে পারে। পরে হয়তো তোকে ভর্তি নাও নিতে পারে। ওপস, তোরা যে কি! আমার 2 টেহার জীবনে 5 টেহার সমস্যা, আর তোদের মতো কিছু মানুষ এসে 50 টেহার জ্ঞান দিয়ে যায়। অনুর কথায় তটিনী বোকা বনে যায় এবং বলে, জ্ঞান কোথায় দিলাম আজব। তোকে কিছু বলায় বৃথা, যাহার কিছুই বলবো না। কথা বলতে বলতে তারা রিসেপশনের কাছে চলে আসে। সেখানে 3 জন বসা। 2 জন ম্যানেজার, আরেকজন হল স্যারের পিঠ, যার নাম পিয়াস আহমেদ। ওরা 3 জন চেয়ার টেনে ডেস্কের সামনে বসল। কোন ইয়ারের স্টুডেন্টস? ম্যানেজার। ইন্টার ফার্স্ট ইয়ার। অধীর। ব্যাচ তো সবই ফুল। স্যারের পিএ পিয়াস আহমেদের সাথে কথা বলা আছে পার্সোনাল ভাবে। অনু ও তটিনীর জন্য সিট ফাঁকা আছে। আরে মিয়া, তুই আগে বলবি না যে তুই অধীর? মাস্ক খোল বেটা। কথাগুলো বলে পিয়াস ও মাস্ক খুলে ফেলে। অধীর আর পিয়াস হচ্ছে 2 বন্ধু। পিয়াস যেহেতু অধীরের বন্ধু, সেই সুবিধার্থে অনুদের জন্য সিট কাটতে পেরেছে। পিয়াস অনুদের 2টো ফর্ম দিল পূরণ করার জন্য। ওরা সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। আর অধীর ও পিয়াস আড্ডায় মেতে উঠল। আচ্ছা, ওদের ক্লাস কয়টায়? ওই তো 5টা বাজতে আর একটুই। কিছুক্ষণ আগে অন্য ব্যাচের ক্লাস করে রেস্ট নিতে গেছে। চল, কিছু খাবি? না রে, কিছু খাবো না। আমাকে একটু ক্লাসটা দেখিয়ে দে তো। আচ্ছা চল, তারপর কিন্তু ক্যান্টিনে গিয়ে কিছু খেতে হবে বলে দিলাম। আচ্ছা মিয়া, ঠিক আছে। দাঁড়া, তার আগে তোর বোন কোনটা দেখিয়ে দে। উইয়ে, অনুকে দেখিয়ে, ওটা আমার বোন আর পাশের জন ওর বান্ধবী। অনু ও তটিনী ফর্ম পূরণ করে ম্যানেজারের হাতে দিলে ম্যানেজার গালে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকে। কি হলো? পিয়াস্ট। ওদের তো দেখছি প্লাস আসেনি। আচ্ছা, তোমাদের গ্রুপিং সাবজেক্টে কি এসেছিল? বিশেষ করে ফিজিক্সে? ম্যানেজার। অনু কিছু বলতে যাবে তার আগেই অধীর বলে উঠে, অনুর তো গ্রুপিং সকল সাবজেক্টে A+ এসেছে। টনি, তোর কি? আমারও ভাইয়া। মিনমিন করে জবাব দেই তটিনী। এরকম রেজাল্ট নিয়ে তো এখানে টিকতে পারবে না। এখানে বেশিরভাগ প্লাসের স্টুডেন্ট। আচ্ছা যাই হোক, পড়াশোনা হচ্ছে নিজের কাছে। তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু। আর ভাইয়া কিন্তু ভীষণ রাগী, খুঁতখুঁতে ও স্ট্রিট মানুষ। পিয়াস। সমস্যা নেই ভাইয়া, পারবো আমরা। কিরে অনু, পারবি না? হ্যাঁ হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। মানুষ চাইলে কি না পারে বল তোটু। হে হে। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম কি কোর্স ফি কত দিব? অধীর। আরে ধুর মিয়া, তোকে তো কলে বলেছিলামই। চল ক্যান্টিনে গিয়ে বসে এসব বিষয়ে কথা বলি। আপনি একটু ওদের ক্লাসটা দেখিয়ে দেন তো। ম্যানেজারের উদ্দেশ্যে কথাগুলো বলে অধীর ও পিয়াস ক্যান্টিনের দিকে চলে যায়।
ভাইয়া ও ভাইয়ার বন্ধু চলে যেতেই ম্যানেজার ভাইয়া আমাদের দুটো আইডি কার্ড দিয়ে দেয় এবং সপ্তাহে ক্লাস কয়দিন সেটাও বলে দেয়, এবং প্রতি শুক্রবারে অ্যাডভান্সড অ্যাডমিশন ক্লাস এবং ক্লাস টাইম ওই চিটার থুরি টিচার নাকি জানিয়ে দিবেন। কিছুক্ষণ পর ক্লাসে গিয়ে বসার পর অফিসের দুইটা লোক এসে আমাকে ও তটিনীকে 3টি করে মোট 6টি বই হাতে ধরিয়ে দেয়। বুঝলাম না কেন দিল। একাডেমিক বই পড়েই তো কুলকিনারা পাবো না, আবার এইসব ভটকি ভটকি বই কিভাবে পড়ব? আমি লোকটাকে এসব ভটকি বইয়ের বিষয়ে জিজ্ঞেস করতেই তিনি বলে উঠেন, এসব বইয়ের রাইটার নাকি এআই নিজেই। গ্রোপিং সাবজেক্টের বিষয়ে একটা বেসিক অ্যাডমিশন প্রিপারেশন বই। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, বেটারে সবাই এআই বলে ডাকে কেন? বেটার নাম কি এআই? আবার এই বেটার প্রাইভেট সেন্টারের নাকি অনেক নাম ডাক আছে, কিন্তু আমার তো এই অফিসে ঢুকতেই মাথা ঘুরাচ্ছে। সবকিছু কেমন যেন ঝিমিয়ে আছে, আমার বুকের ভেতর কেমন যেন টেউ টেউ করছে। আচ্ছা, এসব কি শুধু আমার সাথেই হচ্ছে নাকি আমার আশেপাশে যেসব ছাত্রছাত্রী আছে তাদেরও হচ্ছে? আমার মতো তো আজ সবারই প্রথম দিন। এখানে বাংলা বাদে গ্রোপিং সাবজেক্ট সহ ইংরেজি পড়ানো হয়। এই সব সাবজেক্টের জন্য বেশ কয়েকজন টিচার আছে এখানে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আল্লাহ জানে। ঘুমের মধ্যে থেকে অল্প অল্প শুনতে পাচ্ছি কেউ আমাকে ডাকছে, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমানোর দিকে মনোযোগ দিলাম, কিন্তু তা বোধহয় কারোর সহ্য হল না। এই কে রে উল্লুক! একটু আরামে ঘুমিয়েছিলাম, তাও সহ্য হচ্ছে না, আর বলতে পারলাম না তার আগেই চোখ খুলে দেখি সামনে আমার জম্বুকে 2 হাত গোজে দাঁড়িয়ে আছে। চোখ দুটো হালকা হালকা লাল হতে শুরু করেছে। চোখমুখ এমনভাবে রেখেছে যেন কেউ তাকে কাঁচা পায়খানা খাইয়ে দিচ্ছে। আমি আর কিছুই ভাবতে পারলাম না। সকালের কথা মনে পড়তেই সামনের সবকিছু ঝাপসা দেখতে শুরু করলাম। দেন ধপাস, তোমরা কেউ আমাকে রক্ষা করো প্লিজ। অনুর মুখে ঠান্ডা পানির ছিটা পড়তেই সে ধর্মরিয়ে উঠে বসে। চোখ মেলে সোজা তাকাতেই দেখে তার মুখের উপর অনেকগুলো মাথা ঝুঁকে আছে। ঠিক সেই মুহূর্তে ভারিক্কি কণ্ঠে কেউ কিছু বলতেই সেসব মাথা ধীরে ধীরে সরে যায়। ক্লাসরুমটা ততক্ষণে সম্পূর্ণ নিস্তব্ধ। এসির হাই টেম্পারেচার থাকা সত্ত্বেও অনুর সারা শরীর ঘামে ভিজে একাকার। মাথাটা সামান্য ঝাঁকিয়ে এসে সামনে তাকায় এবং আতঙ্কিত হয়ে ঢোক গিলে। সামনে দাঁড়িয়ে আছে সকালের সেই গাড়ির মালিক, যে কিনা ইরাবতীর বড় ভাই। উনি এখানে কি করছেন? 1 মিনিট, ইরাবতী বলেছিল ওর ভাই ও প্রাইভেট টিচার। তার মানে কি উনি? না না, এটা যদি সত্যি হয় তাহলে আমার জীবন শুটকি মাছের মতো প্রতিনিয়ত চ্যাপ্টা হতে থাকবে। তারপর লোকজন আমাকে চ্যাপ্টা শুটকি মাছ ডাকবে। না, এতে পারে না। অনু যখন এসব ভাবছিল তখন তটিনী তার কোমরে চিমটি কাটতেই আউচ করে শব্দ করে উঠে সে। তার এমন বিচ্ছিরি আর্তনাদে ক্লাসে উপস্থিত সকলেই অল্প শব্দ করে হাসতে থাকে এবং ফুসুর ফুসুর করতে থাকে। অনু ও চোখ রাঙিয়ে তটিনীর দিকে তাকিয়ে আবারও সামনের জনের দিকে নজর দেই। ভয়ে তার বুকের ভেতর প্রাণ পাখিটা টেউ টেউ করছে, কখন না জানি বের হয়ে যায়। স্টপ! শক্ত কণ্ঠে একটা শব্দ উচ্চারণ করতেই ক্লাসে সকলে আবারও চুপ হয়ে যায়। আর তুমি? এটা ঘুমানোর জায়গা না, এটা পড়ার জায়গা। এখানে সবাই আসে পড়ার জন্য, শিখার জন্য। ঘুমিয়ে ঘুমিয়ে টাইম পাস করার জন্য কেউ আসে না। আজ প্রথম দিন, তাই বেশি কিছু না বলে ছেড়ে দিলাম। এআই এর কথায় অনুর মুখ একেবারে চুপসে যায়। লজ্জায় কিছুটা মাথা নত করে ফেলে সে। কথাগুলো বলে এআই সামনের দিকে এগিয়ে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়ায়। ঠিক তখনই দরজায় টোকা দিয়ে মাথা অল্প একটু ঢুকিয়ে বলে ওঠে, মে আই কামিং স্যার? নো। 20 মিনিট লেট। বাহিরে 20 মিনিট দাঁড়িয়ে থাকো। কাটকাট জবাব দিয়ে বোর্ডে কিছু লেখা শুরু করে। অনু মাথা উঁচিয়ে উকি দিয়ে দেখে ইরাবতী অসহায় চোখে তাকিয়ে আছে স্যারের দিকে। তারপর চলে যায় বাহিরের দিকে। অনু ভেবে পায় না এ কেমন ভাই।
কোথায় সবার আগে বোনকে প্রায়োরিটি বেশি দিবে তা না করে বোনকেই সোজা আউট করে দিচ্ছে। এই অদ্ভুত প্রাণী কোথা থেকে আমদানি হলো কে জানে। অনু আর কিছু ভাবতে পারে না, তার ভাবনায় ব্যাঘাত ঘটায় এআই এর কণ্ঠস্বর। তোমরা সবাই তো আমার পরিচয় জানোই তাই না? আর না জানলেও বাহিরে দেওয়ালে টাঙানো আছে, দেখে নিও। কথায় কয়েকজন জি স্যার বললেও অনু তটিনীকে হাতের কনুই দিয়ে গুঁতো মেরে ফিসফিস বলে ওঠে, কিরে এই বেডার পরিচয় সম্পর্কে জানোস কিছু? জানলে আমারে কইয়া উদ্ধার কর বইনে। না রে বোন, আমিও কিছু জানি না। তুই না খুব সাহসী, তাহলে তুই জিজ্ঞেস করতে পারিস তো কিছু। আচ্ছা দেখছি দাঁড়া। অনু নিজেকে তৈরি করে নেয়, তারপর উঠে দাঁড়ায় এবং বলে উঠে, স্যার আমার কিছু কথা ছিল। অনুর কথায় এআই সহ সকলে অনুর দিকে তাকায়। বলো স্যার, আপনার পরিচয়টা একটু বললে ভালো হতো আমাদের জন্য। আমাদের জন্য বলতে যারা বাহিরের সাইনবোর্ডটি দেখেনি তাদের জন্য। আপনি দয়া করে একটু বললে খুশি হতাম আর কি। হে হে, আপনার 32 পার্টি দেখিয়ে ভেটকি দেওয়া বন্ধ করুন, আর এরপর থেকে কথাগুলো খাটো করার চেষ্টা করবেন। কথাগুলো বলে এআই হাতের মার্কারটা সামনের টেবিলে রাখে এবং সামনে ফিরে নিজেকে গুছিয়ে নেয়। অপর দিকে অনু চুপসে বসে পড়ে। ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে মুখ চেপে হাসতে থাকে। সাইলেন্ট। আমি আরহাম আহমেদ ইফাদ। সংক্ষেপে সবাই এআই ডাকে। বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে বাহিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি। বর্তমানে এখানে এই রাজশাহী শহরে এই প্রাইভেট সেন্টার খুলে স্টুডেন্ট পড়াচ্ছি। তাছাড়া ফ্যামিলি বিজনেস আছে, সেটাও সামলাচ্ছি। হয়েছে আমার পরিচয় জানা হয়ে থাকলে এবার পড়ানো শুরু করি। এই হলো আমাদের গল্পের নায়ক আরহাম আহমেদ ইফাদ। বাকিটুকু তো উপরে পড়েছেনি, এবার সে দেখতে কেমন সেটা বলি। সে দেখতে মাশাআল্লাহ। ফর্সা গায়ের রং, জোড়া ভ্রু, খাড়া খাড়া চুল, ফিটনেস বডি, উচ্চতা 511। এক কথায় সুদর্শন যুবক, যে মেয়ে একবার দেখবে সেই ক্রাশ খাবে। শিক্ষকতা করতে গিয়ে কত মেয়ে যে তার সাথে ফ্লার্টিংয়ের চেষ্টা করেছে, কিন্তু তার গম্ভীরতা ও খিটখিটে স্বভাব দেখে বেশি দূর এগোতে পারেনি। সে পড়াশোনায় অনেক ভালো, মেধাবী স্টুডেন্ট। প্রতিটি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ছাড়া আর কিছু আসেনি। বাবা মা ও একমাত্র বোন নিয়ে ওর ছোট্ট ফ্যামিলি। এর ভেতর থেকে ইরাবতী ও ভেতরে আসার কথা বললে ইফাদ অনুমতি দেয়। যথারীতিতে ক্লাস শুরু হয়। সেকেন্ড পার হয়ে মিনিটে যায়, মিনিট পার হয়ে ঘন্টায়। ইফাদ ফিজিক্স ও বায়োলজি ক্লাস নেয় ওদের। বাকিগুলো ইফাদের আন্ডারে থাকা অন্য টিচাররা নেই। সকল ক্লাস শেষ করে যখন শিক্ষার্থীরা ব্যাগপত্র গুছিয়ে বের হতে যাবে, তখন অফিসের একটা স্টাফ এসে ওদের গাইডলাইনের কথা বলতে থাকে। ভর্তির রোল অনুযায়ী কে কোন টিচারের আন্ডারে সেটাও জানিয়ে দেয়। আর গাইড টিচারের কেবিনে গিয়ে দেখা করে আসতেও বলেছে। অনু, তটিনী, ইরাবতী ও অন্য একটা ছেলে ইফাদের আন্ডারে পড়ে। এটা শুনে অনু কিছুটা হতাশ হয় ঠিকই, কিন্তু পরক্ষণেই নিজেকে ঠিক করে স্যারের কেবিনের দিকে রওনা হয়। পিয়াস, এক বোতল ঠান্ডা পানি নিয়ে আসিস। কেবিনে প্রবেশ করতে করতে দরজা ভিড়িয়ে দিয়ে পিয়াসের উদ্দেশ্যে বলে এসির পাওয়ার 24-এ দিয়ে বসার চেয়ারে গা এলিয়ে দেয় সে। আজকে সে পরেছে জিন্স প্যান্টের উপর ফিটিং ব্ল্যাক শার্ট, ছোট হাতা হওয়ায় মাসলটা স্পষ্ট দৃশ্যমান। বরাবরের মতো চোখমুখে ফুটে রয়েছে গাম্ভীর্যের প্রভাব। কেবিনের বাহিরে ভয় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে অনু, তটিনী, ইরাবতী সহ একটা ছেলে। ওরা যখন দাঁড়িয়ে নিজেদের মতো আলোচনা করছিল কে আগে প্রবেশ করবে, তখনই সেখানে পিয়াস উপস্থিত হয়, হাতে পানির বোতল। কি হলো, তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো? ভেতরে প্রবেশ করো। কথাগুলো বলে পিয়াস ভেতরে চলে যায় এবং কিছুক্ষণ পর বের হয়ে যায়। ইরা, তুই আগে প্রবেশ কর। তোর তো ভাই, তুই আগে প্রবেশ করলে স্যার কিছুই বলবে না।
অনু ইরাকে কথাগুলো বলতে ইরাবতী দুপাশে মাথা নেড়ে না বলে ওঠে। নারে দেখলেই তো সন্ধ্যার সময় আমার সাথে কেমন ব্যবহার করল। ভাইয়া তার কাজের জায়গায় কখনো আত্মীয়স্বজন দেখে না। তুই প্রবেশ কর, তটু তো বলল তোর খুব সাহস আছে। দেখি তোর সাহস। ইরার খোঁচায় অনু কিছুটা রেগে গিয়ে ইফাদের কেবিনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে টোকা দিয়ে বলে উঠে, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। সকলে গুটি গুটি পায় প্রবেশ করতেই ইফাদ দুই হাতের মুঠোয় মুখ রাখে এবং তাদের সকলের দিকে তাকায়। তো তোমরা এই কয়েকজনই আমার গাইডে পড়েছ? জি স্যার। অন্য সকল স্যারের গাইডে বেশি স্টুডেন্ট কিন্তু। স্টপ। কিছু কাগজ জমা করতে করতে অনুকে থামিয়ে দেয় ইফাদ। ইফাদের গম্ভীর কণ্ঠ শ্রাবণ হতেই অনু কিছুটা কেঁপে ওঠে। তোমাদের যার যার গার্ডিয়ানের নাম্বার দিয়ে যাও এখানে। প্রাইভেট একদিনের জন্য ও মিস দেওয়া যাবে না। মিস দিলেই এখান থেকে কল যাবে। ছুটি লাগলে আমার কাছ থেকে বলে কারণ দেখিয়ে নিতে হবে ছুটি। তোমরা পড়াশোনা পারো নাকি পারো না এটাও আমিই দেখব। এই নেও শিটগুলো ধরো। বাড়িতে গিয়ে ডিনার সেরে বিশ্রাম নিয়ে পড়তে বসবে। নেও ধরো। ইফাদ তার হাতের শিটগুলো অনুর দিকে বাড়িয়ে দিতেই অনু কাপা কাপা হাতে সেগুলো নিতে যাবে তখনও ইফাদ বলে ওঠে, এমন মৃগী রোগীর মতো কাঁপছ কেন? আর আমাদের প্রাইভেটের কিছু রোলস আছে, সেগুলো তুমি অন্যদের কাছ থেকে জেনে নিও। তাহলেই ক্লাসে ফিসফিসের শব্দ হবে না। নাও তোমরা সবাই আসতে পারো এখন। ইফাদের কথায় অনু অপমানিত বোধ করে। অপমানে চোখমুখ লাল হয়ে যায়। সে দ্রুতই শিটগুলো নিয়ে ইফাদকে সালাম দিয়ে বের হয়ে যায়। একে একে সবাই বের হতেই ইফাদ আবারও মাথা এলিয়ে দেয় চেয়ারে। কিরে এমন চুপসে আছিস যে? কান্না করছিস নাকি? এই দেখি, তুই কি আসলেই কান্না করছিস নাকি? তটিনী উৎসুক হয়ে অনুকে নিজের দিকে ফিরাবে তখনই অনু তটিনীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, আমার কান্না, দুঃখগুলো দই হয়ে জমে রয়েছে তটু। নাড়া দিবি না। নাড়া দিলেই গলে পড়া শুরু করবে। বেডা দেখতে হ্যান্ডসাম হলে কি হবে? কথাগুলো একেবারে চামারের মতো। অনু আর কিছু বলতে পারে না তার আগেই সেখানে অধীর রিকশা নিয়ে হাজির হয় এবং তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাই স্কুলে থাকতে ভাবতাম কলেজে কোনো পড়াশোনা নেই, শুধু যাব আড্ডা দিব আর আসব। সিনিয়ররা সহ আশেপাশে সবাই বলতো কলেজে উঠলে এত বেশি পড়তে হয় না, সারাদিন চিল আর চিল, কোনো প্যারা নাই। হাঁ বোকা আমি। ওদের কথা শুনতাম আর মনে মনে নেচে ভাবতাম যে কবে কলেজে উঠব আর কবেই বা এই প্যারা থেকে মুক্তি পাব। কিন্তু আল্লাহ বোধহয় চায়নি আমি এই প্যারা থেকে মুক্তি পাই, এই জন্যই তো আমাকে অল্প মূল্যের প্যারা থেকে অনেক দামি প্যারায় ফেললেন। আরও নিছি সায়েন্স। হু লও ঠেলা। মনে করেছিলাম হাই স্কুলের সায়েন্সের মতোই, কিন্তু ক্যাডা জানে এটা যে মরার উপরে খাড়ার ঘা। কলেজে উঠে আমি আমার মোবাইল নামক প্রেমিকটারেও সময় দিতে পারছি না। আমার মোবাইল নামক প্রেমিকটারে দেখলেই আমার অবুঝ মন গেয়ে ওঠে। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়া দিচ্ছে। শেষ আমি শেষ গো। আমাকে কেউ বাঁচাও। আমার ফ্যামিলি আমার উপর অনেক বড় পাথর চাপা দিয়ে রেখেছে, যেটা আমি তুলতেও পারছি না। নিজের কথা ভাবলেই নিজের উপর মায়া হয় গো। মায়ার চোটে কিছুক্ষণ পরপর মুই কেন্দে দিচ্ছি। কান্নার ইমোজি। যাই হোক, মূল কথায় আসি, কলেজে পড়াশোনা শুরু হওয়ার একটা মাসও পার হয়নি। এর মধ্যে শুনি কিছু দিন পর পরীক্ষা শুরু। মানে কি ভাই? ভালো করে পড়াই তো শুরু করিনি, এর মধ্যেই পরীক্ষা। তার উপর ইফাদ নামক চামারের প্রাইভেটে ও সপ্তাহে সপ্তাহে টেস্ট নিচ্ছে। চারিদিক থেকে বাস আমি আর নিতে পারছি না গো। কেউ আমাকে বাঁচাও। ছোট্ট এই জীবনে এত বাস শুধুমাত্র একটা গোলামের পুতেরে রাইন্ধা খাওয়ানোর জন্যই তো। আইচ্ছা হইল। যাই হোক, মেইন কথা হলো আমার পড়ালেখা করতে আর ভালো লাগে না। আমাকে বিয়ে দিয়ে দেয়া হোক, আমি হাউজ ওয়াইফ হব।
আমার হাজবেন্ড চাকরি করবে, আমি ঘর সামলাবো। সে অফিস থেকে ফিরে আসার আগে আমাকে একটা কল দিবে। আমি মুরগির সালুন দিয়ে ভাত রেঁধে মাথায় ঘোমটা পরে বসে থাকব। সে এসে ভাত খাবে, এরপর আমি চা বানায় দিব। চা বানানো শেষ হলে সে আমাকে একটা ফুলের মালা দিয়ে বলবে, তোমার জন্য আনলাম। আমি লজ্জা মুখ নিয়ে বলবো, এসবের কি দরকার ছিল? কেন যে করেন? এরপর ফুলের মালাটা নিয়ে চলে যাব। এটা পরে আয়নার সামনে গিয়ে মাথার খোঁপায় পড়ে তার সামনে ঘুরঘুর করব। রাতে ঘুমানোর আগে আমি আমার স্বামীর সাথে দুঃখের গল্প করে ঘুমায় যাব। আমি এই জীবন আর চাই না। আমাকে বিয়ে দেয়া হোক। হ্যাঁ, এটাই একমাত্র উপায়, বিয়েই আমাকে এই বাস খাওয়া থেকে রক্ষা করতে পারবে। এখন আমার মিশন হচ্ছে, কোনো সম্বন্ধ আসলে না শোনা ভান ধরে থাকা। আরে ধুর, কোন হালায় ধাক্কায় রে! মুখে কাঁচা গু লাগিয়ে দিব। শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। চোখ ডলতে ডলতে কথাগুলো বলে সামনে তাকাতেই অনু ভয়ে চুপসে যায়। কেননা সামনে তার জম ইফাদ আহমেদ দাঁড়িয়ে আছে। আর সে বর্তমানে প্রাইভেট সেন্টারের ক্লাসরুমে আছে। হায়ার ম্যাথ নামক বোরিং ক্লাসে ভাবতে ভাবতে যখন সে ঘুমিয়ে পড়ে, তখনই পাশে বসা একজন মেয়ে তাকে ধাক্কিয়ে ডেকে তুলে। আজ তটিনী আসেনি। জ্বর, এই জন্য ছুটি নিয়েছে। অনু ভীতু চোখে সবাইকে একবার পরোক্ষ করে ইফাদের দিকে তাকায়। ইফাদও তার দিকে তাকিয়ে আছে। অনু নিজের হয়ে সাফাই গাইতে মুখটা যখন খুলবে তখনই ইফাদ হাত দিয়ে থামিয়ে দেয় তাকে। বের হয়ে আসো। রুষ্ট ও শক্ত কণ্ঠে কথাগুলো বলে উঠে ইফাদ, কিন্তু অনু বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে। কি হলো, বেরিয়ে আসতে বলেছি তো? ইফাদের ধমকে অনুসহ পুরো ক্লাস কেঁপে ওঠে। অনু বের হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ইফাদের সামনে। আমি এক কথা দুবার উচ্চারণ করতে পছন্দ করি না, তাও তুমি আমাকে দিয়ে উচ্চারণ করাও। তোমার সমস্যাটা কি? পড়াশোনায় তো একেবারে ঢ্যাঁড়স, তার উপর ক্লাসে মনোযোগী নও। ক্লাস চলাকালীন পড়ে পড়ে ঘুমাও। কেন, বাড়িতে কি করো সারারাত? চুরি করতে যাও নাকি? তোমার নামে প্রতিনিয়ত নালিশ আসছে। তুমি পড়া পারো না। এমন চলতে থাকলে কিন্তু ভালো হবে না মিস অনিমা অনু। আর নিজের ভাষা ঠিক করতে শিখো। কিছুদিন পর পরীক্ষা, এর ভেতরে তোমার কোনো উন্নতি আমার চোখে পড়ছে না। আবারও সুযোগ দিলাম। না হলে। ইফাদ আর কিছু বলতে পারে না অনুর অশ্রুসিক্ত চোখ দেখে। যাই হোক, আমি সেন্টারের রুলস ব্রেক করেছেন, এই জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে। ওয়েট। কথাগুলো ভারিক্কি কণ্ঠে বলে ইফাদ ক্লাস থেকে বের হয়ে যায়। ইফাদ চলে যেতেই ক্লাসরুমে ফুসুর ফুসুর শুরু হয়। কেউ অনুর উপর দয়া মায়া দেখাচ্ছে আর কেউ হাসছে। আর ইরা অসহায় চোখে তাকিয়ে আছে অনুর দিকে। অপর দিকে অনু ভয়ে বেচারির মুখটা ছোট হয়ে গেছে। কিছুক্ষণ পর ইফাদকে বেত হাতে আসতে দেখে অনুসহ সবাই আতকে ওঠে। হাত পাতো। স্যার, আর জীবনেও এমন হবে না। ইফাদের উদ্দেশ্য অনু নিজের হয়ে কথা বললেও কিছুই লাভ হয়নি। বলছি তো, হাত পাতো। ইফাদের কথায় অনু কাপা কাপা হাতটি এগিয়ে দিতেই ইফাদ পরপর 3টি বেতের বাড়ি বসাই, না থেমে। ব্যথায় অনুর মুখ দিয়ে আর্তনাদ বের হয়ে আসে। চোখমুখ নীল হয়ে যায়। চোখমুখ কুচকে শক্ত করে হজম করতে থাকে ব্যথা। হাত থেকে যেন উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। চিনচিনে ব্যথা করছে। আশা করি শাস্তির কথা মনে থাকলে একই ভুল তৃতীয়বারের মতো হবে না। অনুর মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলে চলে যায় ইফাদ। পিছনে রেখে যায় একঝাঁক আতঙ্কিত মুখ ও একজনের অশ্রুমাখা মুখ। রাত 8:30টার কাছাকাছি। ব্যস্ত রাজশাহী শহরের রাস্তা দিয়ে হেঁটে চলেছে অগোছালো এক মানবী, যার চোখ মুখ স্বাভাবিক থাকলেও কিন্তু চোখ ভেজা। কেমন যেন তার মাতাল অবস্থা। পিছন থেকে অনবরত গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসছে, কিন্তু সেদিকে মেয়েটির খেয়াল নেই। একসময় সেই গাড়িটি তাকে ছুঁয়ে যায়।
যার ফলে সে ফুটপাতে গিয়ে পড়ে। মাথায় ফেটে রক্ত বেরিয়ে আসে। চোখ বুজে আসার আগে দেখতে পায় তাকে ধাক্কা দেওয়া গাড়ি থেকে কেউ একজন বের হয়ে আসছে। ঝাপসা চোখে দেখতে পায় সে অচেনা অজানা মানুষটি কিভাবে দৌড়ে তার দিকে আসছে। আর কিছু ভাবতে পারে না সে। জ্ঞানশূন্য হয়ে পড়ে থাকে ফুটপাতে। যেখানে পড়ালেখা কইরা উল্টাইয়া ফেলার কথা ছিল, কিন্তু সেখানেই উল্টাইয়া পইরা আছি বিছানায়। তাও আবার মাথায় ব্যান্ডেজ নিয়ে। গতকাল রাতে আমাকে ধাক্কা দেওয়া গাড়িটি আর কারোর ছিল না। আরহাম আহমেদ ইফাদ স্যারের গাড়ি ছিল। জ্ঞান ফিরার পর আমার পাশে অধীর ভাইয়া সহ ইফাদ স্যারকে দেখতে পেয়েছি। তখন তিনি নিজেই বলেন এই কথা। সেই সাথে আমাকে তার অতি মূল্যবান জ্ঞানগুলোও দেন। আর 3 দিনের ছুটি মঞ্জুর করেন। আমি শুধু ভাবি বেটার ডিমান্ড কত? কোথায় সুস্থ সবল একজন মানুষকে রোগী বানিয়ে বিছানায় ফেলেছিস, একটু নত হবি, সরি টরি বলবি। তা না করে উল্টো রোগীকে জ্ঞান দিচ্ছিস। অদ্ভুত। আবার ছুটি যে দিছে 3 দিন। যাইব ক্যাডা 3 দিন পর? আমি তো সুযোগ যখন পেয়েছি সেটা অবশ্যই কাজে লাগাবো। আমাকে এখনো চিনতে পারেনি ওই ইফাদ নামক খারুশ বেটা। এইটার কপালে যে বেডি আছে, তার কাপলে দুঃখ ছাড়া কিছুই নেই। যেই নিরামিষ আর চামাইররা কথা বলে তাতে, বেডি এক দরজা দিয়ে আসবো আর অন্য দরজা দিয়ে পালিয়ে যাইব। আমিও যে কি এটার কথা কেন ভাবছি? কোথায় আমার প্রেমিকটার একটু খোঁজ খবর নেওয়ার কথা ছিল? কিন্তু তা না করে আমি ওই ইফাদের ভবিষ্যতের কথা ভাবছি। আজব আমি। আমার প্রেমিকটা কোথায়? আম্মু কোথায় লুকিয়ে রাখল দেখি তো একটু। ও হোমাগো। বিছানা থেকে যেই নামতে যাব, তখনই মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে গেলাম। শরীর দুর্বল। হবে না দুর্বল, কতগুলো রক্ত না জানি বের হয়েছে। হালা কেষ্ট কোথাকার? তোর কপালে তুই যা পছন্দ করিস না তাই পড়ুক। ইফাদ স্যারকে কথা শোনাতে শোনাতে মোবাইল নামক প্রেমিকটারে খুঁজছিলাম। কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। ও ওই তো পেয়ে গেছি। দেখো কিভাবে ডাকছে আমায়। যা দুষ্টু, এভাবে ডাকে কেউ কখনো? মুর বুঝি শরম করে না। মোবাইল নিয়ে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকে পড়লাম। আহ কি শান্তি। কতদিন পর আমার আইডিতে ঢুকলাম। এই জীবনে কারোর বুকে আমার ঠাঁই হোক বা না হোক, এই ফেসবুকে আমার ঠাঁই হয়েছে। কিন্তু এই কি? ফেসবুকে ঢুকতেই কিছু পোস্ট দেখে আমার আত্মা কেঁপে উঠল। পোস্টগুলো এমন যে, ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে একটা মেয়ের মাথা হাতবিহীন উলঙ্গ বডি পাওয়া গেছে। তার উপর একটা ছেলে তার মাকে নিজ হাতে মেরে ফ্রিজে রেখে বলছে ডাকাত নাকি মেরে ফেলছে। আল্লাহ! আল্লাহ আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছে ঠিকই, কিন্তু আমরা মানুষ হয়নি। ছেলেটা কিভাবে পারল তার মাকে মেরে ফেলতে? তার হাত কি একটুও কাঁপেনি? আমার খুব জানতে ইচ্ছে করছে কিভাবে পারল। আর একটা মেয়ের ভরসার স্থান বাবার পর যদি কেউ হয়ে থাকে, সেটা হলো স্বামী। আর সেই স্বামীই যদি এভাবে মেরে ফেলে রেখে যায়, তাহলে মেয়েরা কোথায় যাবে? কাকে বিশ্বাস, ভরসা করবে? ফেসবুক ইদানিং ডিপ্রেশনে যাওয়ার কারখানা হয়ে যাচ্ছে। আমি চটজলদি বের হয়ে আসলাম। না হলে এমনিতেই তো রোগী, আরও ডিপ্রেশনের রোগী হয়ে যাব। আমি আবার এমনিতে হাসি খুশি, ফানি হলেও আমার মুড সুইং হতে আর ডিপ্রেশনে যেতে সময় লাগে না। দরজা দিয়ে মাকে আসতে দেখে তাড়াতাড়ি মোবাইল রেখে শুয়ে পড়লাম। অনু, দেখ কে এসেছে তোকে দেখতে। আস্তে আস্তে উঠে দেখ। আম্মুর কথা শুনে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতেই আরও হতাশায় ডুবে গেলাম। ভেবেছিলাম কোনো ঘটক এসেছে। কিছুদিন আগেও আমার কাছে আতঙ্কের আরেক নাম ঘটক হলেও এখন না। কিরে দেখ, তোর বান্ধবী এসেছে তোকে দেখতে। আম্মুর কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে মুচকি হেসে আমার বান্ধবী রিমাকে জড়িয়ে ধরলাম। কেমন আছিস দোস্ত? রিমা: কেমন আর থাকবো, দেখছিস তো অবস্থা। তাও আলহামদুলিল্লাহ ভালো আছি।
তুই কেমন আছিস? তুই কি একাই এসেছিস? তোর মেয়ে কোথায় দেখতে পারছি না তো? আর কবে আসলি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একাই এসেছি এখানে। আম্মুর কাছে বাবুকে রেখে এসেছি। তোর দুলাভাই আমাকে তো এখানে আসতেই দেয় না। আজকেই আসলাম। এসেই শুনতে পেলাম তোর কথা। শুনে সাথে সাথেই চলে আসলাম। তা এখন কেমন লাগছে তোর? ওই তো কিছুটাও ভালো। আচ্ছা, তোরা গল্প কর বসে বসে, আমি আসছি। কথাগুলো বলে আম্মু চলে যায় আর রিমা তার সংসার জীবনের কথা বলতে থাকে। তার কথা শুনে আমি ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছি গো। ওপস বা বুকের পাশে চিনচিন করে ব্যথা করে এটা ভাবলেই যে আমি এখনো অবিবাহিত। আর আমার সব বান্ধবীর বিয়ে হয়ে 1-2 বাচ্চার মা হয়ে গেছে। শুধু তটু আর আমিই যা বাকি। আমি যখন ভাবতে ব্যস্ত, তখন রিমা আমাকে বলল, তা তুই কি এখনো সিঙ্গেল? কলেজে পড়াশোনা করেও সিঙ্গেল আছি, যা বর্তমান যুগে অলি আউলিয়ার সমান। এখন একটা গোলামের পুতের অপেক্ষায়। আমার কথা বাদ দে, তোর কথা বল। লেখাপড়া কি করছিস নাকি? পড়ালেখা তো অনেক আগেই ছেড়ে দিছি, এখন জাস্ট স্রোতের সাথে গা ভাসাচ্ছি। আর বলিস না, এবার আমি কেন্দে দিব। এভাবেই দুই বান্ধবীর কথোপকথন এগিয়ে যায়। একজন তার সংসারের কথা খোশমেজাজে বলতে থাকে, আরেকজন তার বাসময় জীবনের গল্প বলতে থাকে। সারি রাত আহে ভারতা, পাল পাল ইয়াদো মে মরতা, মানে না মেরি মান মেরা, থোড়ি থোড়ি হোশ মধোশী সি হ্যায়, नींद बेहोशी सी है, जाने कुछ भी ना मन मेरा, काभी मेरा था पर अब बेगाना है ये, दीवाना दीवाना समझे ना, काभी चुप चुप रहे, काभी गाया ये करे, बिन पूछे तेरी तारीफे सुनाया ये करे, है कोई हकीकत तो या कोई फसाना है, कुछ जाने आगर तो एतना के, ये तेरा दीवाना है, रे मन मेरा माने ना मन मेरा, रग रग ओ शेमाया मेरे, दिल पर ओ छाया मेरे, मुझमी ओ आयसे जायसे जान, गिरे बरसात में पानी जायसे, निज दायित्वे शुने नियेन। অন্ধকার রুমের বারান্দায় বসে গিটার বাজিয়ে মায়াময় কণ্ঠে পুরো গানটি গেয়ে ওঠে এক যুবক। যেন গানটি দিয়ে বোঝাতে চাচ্ছে তার চাওয়া পাওয়া, পূর্ণতা, অপূর্ণতা সব। কাউকে যেন খুব করে চাচ্ছে। যুবকটির সামনেইটি টেবিলে অবস্থা করছে একটি অল্পবয়সী মেয়ের কিছু ছবি, যেখানে মেয়েটির ছোটবেলার ছবিও বিরাজমান। গানটি গাওয়ার পুরোটা সময় ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, যেন সে ছবিগুলোকেই গানটি শোনাচ্ছে। গানটি গাওয়া শেষ হতেই যুবকটি ছবিগুলো হাতে তুলে নিয়ে চুমু খায়। তারপর বলে ওঠে, তোমাকে আমার কল্পনায় রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি হয়তো তা চাও না। এই জন্যই তো আমি যতই তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি, তুমি বারবার আমার সামনে আসো। তাই তোমাকে এবার আমার করে নিব খুব শীঘ্রই। অপেক্ষা করো আমার সুখপাখি, তোমাকে খুব তাড়াতাড়ি আমার খাঁচায় বন্দি করব। এখন যত পারো উড়ে নেও, এখন আর বয়স টয়েস মানব না। সকাল 8টা। আপন আহমেদ ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন এতক্ষণ। চোখে চশমা। ব্যবসার জন্য বেশিরভাগই দেশের বাহিরে থাকতে হয় উনাকে। ইফাত সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা ডাইনিং টেবিলে চলে যায়। দেখে তাকে মনে হচ্ছে ভীষণ তাড়াহুড়ো করছে। কালো রঙের প্যান্ট ও হোয়াইট কালারের শার্ট খুব মানিয়েছে তাকে। ইফাত টেবিলে বসতেই তার মা ইভা বেগম খাবার সার্ভ করতে থাকে। আপন আহমেদ কিছুক্ষণ চুপচাপ ইফাদের দিকে তাকিয়ে থেকে উঠে টেবিলে যায় সকালের নাস্তা করতে। কিছুক্ষণের মধ্যে সেখানে ইরাও উপস্থিত হয়। বাবা ও ভাইয়ের দিকে তাকিয়ে খাবারের দিকে মনোনিবেশ করে ইরা। আপন আহমেদ খাওয়ার ফাঁকে ফাঁকে ছেলের দিকে তাকাচ্ছে বারবার। উনার তাকানো দেখে ইফাত বলে, কিছু বলার থাকলে বলো আব্বু, এভাবে বারবার আমার দিকে তাকিয়ে কি দেখছ? ইফাদের কথায় আপন আহমেদ থমথমে খেয়ে যায়। দেখল কিভাবে?
ছেলে তো তার দিকে একবারও তাকায় নাই। তিনি এত কিছু না ভেবে ইফাদের উদ্দেশ্যে বলল, বলছিলাম কি বয়স তো তোমার কম হচ্ছে না, 30 পেরিয়ে 31-এ পড়বে। বিয়ে টিয়ে করবে না নাকি? নাকি এভাবেই জীবন কাটিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছো? যদি করেই থাকো তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলে দেও। আমি মেয়ে দেখছি তোমার জন্য। আগামীকাল দেখতে যাব তোমাদের নিয়ে। পছন্দ হলে আগামীকালই আংটি বদল হয়ে যাবে। তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। 3 জোড়া অবাক হয়ে তাকিয়ে আছে আপন আহমেদের দিকে। ইরা একবার ভাই তো একবার বাবার দিকে তাকাচ্ছে। সেই সাথে ভয় ঢোক গিলছে। না জানি বোম ফাটে এখন। ইভা বেগম বিস্ময় নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছেন। ইফাত তো পুরোই শকড। হোয়াট? আব্বু বিয়ে করব আমি, সংসার করব আমি। কিন্তু তুমি আমার জন্য মেয়ে দেখে ফেলেছ, একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। আবার বলছো আগামীকাল দেখতে গিয়ে পছন্দ হলে আংটি বদল হয়ে যাবে। দেখ ইফাত, ছোট থেকে তোমার যা পছন্দ তাই করেছ। তাতে আমি একবারও বাধা দেয় নাই। বলেছিলাম আমার সাথে ব্যবসায় হাত দিতে। তুমি না দিয়ে প্রাইভেট সেন্টার খুলে বসলে। ঠিক আছে মানলাম, কিন্তু বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোমার সেটা কি মাথায় আছে? যাই হোক, বাবার উপর ভরসা করতে পারো। আর তোমার পছন্দ থাকলে সেটাও বলতে পারো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে খাবার অর্ধেক খেয়েই চলে, টেবিল ছেড়ে উঠে চলে যায় আপন আহমেদ। ইফাদ একদৃষ্টিতে খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইফাদও উঠে চলে যায় বাহিরের দিকে। ইভা বেগম দ্রুত ঘরে যায়। গিয়ে দেখেন আপন আহমেদ তৈরি হচ্ছেন অফিসে যাওয়ার জন্য। ইভা বেগমকে তাকিয়ে থাকতে দেখে আপন আহমেদ বলে উঠে, কিছু বলবে ইভা? আপনি ছেলের জন্য মেয়ে ঠিকও করে ফেলছেন, আর আমাকে একবারও জানানোর প্রয়োজনটুকু মনে করলেন না। ছেলে কি শুধু আপনারই, আমার না? ইভা বেগম অভিমানী কণ্ঠে কথাগুলো বলে উঠতেই আপন আহমেদ মুচকি হাসলেন। তারপর স্ত্রীর 2 গালে হাত রেখে বললেন, রাগ করো না দয়া করে। আর আমার উপর ভরসা রাখতে পারো। আর বিয়ে তো ঠিক করে ফেলিনি। মেয়ে দেখে তোমার ও পছন্দ হবে দেখো। কিন্তু ইফাদ, ওকে নিয়ে ভেবো না। ও রাজি হবে দেখো। আমার ছেলেকে আমি চিনি। বাড়িতে শুয়ে বসে থাকলে সময় যে কোনো দিক দিয়ে চলে যায় টেরি পাই না। ধুর, 3 দিন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে জানতাম না। নভেম্বর মাসটা যেন দৌড়াচ্ছে। এই 3 দিনে শরীর মোটামুটি আলহামদুলিল্লাহ চাঙ্গা। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। কলেজে যাব। আজ থেকে আবারও সেই বাসময় জঙ্গলে ফিরে যেতে হচ্ছে আমাকে। আমার সামনে আব্বু ও ভাইয়া বসে আছে। কিন্তু আমার জন্য যে সুখ এত তাড়াতাড়ি অপেক্ষা করছে জানতাম না তো। আব্বু এমন একটা নিউজ দিল যেন আকাশের চাঁদ এনে দিয়েছে। তো নিউজটা হলো আমাকে আগামীকাল পাত্রপক্ষের বাড়ির লোকজন দেখতে আসবে। পছন্দ হলে আগামীকালই আংটি বদল হবে। আব্বু, ভাইয়া, আম্মু এগুলো নিয়ে আলোচনা করছিল। আমি না শোনা ভান ধরে আছি। কিছুক্ষণ পর চুপচাপ খেয়ে উঠে চলে আসলাম। রেডি হতে হতে ভাবছিলাম যে সম্বন্ধটা মনে হয় অনেক দিন হবে আসছে। আব্বু রাবেয়া বোধহয় ছেলের বাড়িঘর দেখে এসেছে। আচ্ছা, ছেলে দেখতে কেমন? কি করে? আবার কোনো ভুঁড়িওয়ালা চাচা নয় তো? এসব অদ্ভুত কথা ভাবতে ভাবতে কলেজের জন্য রেডি হতেই শুনলাম আম্মু আমাকে ডাকছে। আমি কলেজের ব্যাগ কাঁধে নিয়ে যেতেই বলে উঠল, আগামীকালের জন্য কলেজ ও প্রাইভেট থেকে ছুটি নিয়ে আয়। কেন আম্মু? এমন ভান ধরলাম যেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক আমি। কিছুই বুঝি না, আর না তাদের কথা শুনেছি। কাল তোকে দেখতে আসবে, এই জন্য বলছিলাম। আম্মু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। রাগী রাগী ভাব নিয়ে বলতেই আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল। আরে আম্মু, আমি তো নাটক করছি। আমি বিয়ে করতে চাই আম্মু। শোন, তোর এত কথা শুনতে চাচ্ছি না আমি।
দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না। বাড়িতে মেয়ে থাকলে 10 জায়গা থেকে আসবে, এটাই স্বাভাবিক। তোকে যা বলেছি তাই কর। কথাগুলো শেষ করে আম্মু আমার দিকে কিছুক্ষণ টেরা দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আগামীকাল আমার ঈদ। হুহো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নাচতে ইচ্ছে করছে ভীষণ। আর বেশিদিন এই প্যারা মাথায় নিয়ে চলতে হবে না। আহা ভাবতেই খুশি লাগছে। সারাদিন কলেজে ক্লাস করে রেস্ট নিয়ে প্রাইভেটের দিকে রওনা দিলাম। আমি ও টটু হাঁটছি। আমি ভাবছি প্রাইভেট থেকে কিভাবে ছুটি নিব। কলেজে না হয় একদিন মিস দিলাম, কিন্তু প্রাইভেট অনেক কড়াকড়ি। বিশেষ করে ইফাত স্যার। থাক, আজকে ছুটি নিব না, আজকে কোনো মতে পড়ি। আগামীকাল বাড়িতে থেকে কল দিয়ে ছুটি নিব, তাহলেই তো লেটা চুকে যায়। কলে তো আর স্যারের রাগী দৃষ্টির মুখোমুখি হতে হবে না। প্রাইভেটে গিয়ে সবার পিছনে বসলাম। কিছুক্ষণ পর ইফাত স্যার প্রবেশ করল। আমি অসুস্থ অসুস্থ এমন ভান ধরলাম যেন এখনো সুস্থ হয়নি। হালা খাচ্ছর, একবারের জন্যও দেখতে যায়নি। কেমন হালা তুই? সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিলি। একটা বারের জন্যও অনুতপ্ত হয়নি। অনন্ত একটা বারের জন্য দেখতে যেতে পারতি। আমার ভাবনার মাঝেই স্যার আমার সামনে এসে দাঁড়ায়। বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। আমি ও নিষ্পাপ মুখ করে তাকালাম। ইস, দেখতে কত কিউট। যে মেয়ে দেখবে সেই ক্রাশ খাবে। কিন্তু উনার কথাবার্তা এটাও কিউট না। এটাই যা সমস্যা। ছুটির পর আমার গাইডে যারা আছো দেখা করে যাবে, মনে থাকবে। আমার দিকে তাকিয়ে কথাগুলো বলতেই আমি সহ কয়েকজন জি স্যার বলে উঠলাম। ইফাত স্যার সামনের দিকে এগিয়ে গিয়ে পড়াতে থাকে। এভাবে সবগুলো সাবজেক্টের পড়া শেষ হয়। ছুটির পর স্যারের কেবিনে যায়। তারপর স্যার অনেকগুলো শীট দেয়। চলে আসার সময় স্যার আমাকে ডেকে উঠে। আমি সহ তটিনী পিছন ফিরে তাকায়। এতে স্যার বোধহয় অস্বস্তিতে পড়ে যায়। বাকিরা চলে গেছে। মিস তটিনী, আপনি একটু বাইরে ওয়েট করেন। মিস অনিমা, অনুর সাথে আমার কিছু কথা আছে। গম্ভীর রসকসহীন কণ্ঠে স্যার তটিনীকে কথাগুলো বলতেই আমার বুক ধক করে উঠল। কি ভাই, তোর আমার সাথে কি কথা থাকতে পারে? তটিনী চলে যেতেই স্যার আমার দিকে তাকায়। আমি তো ভয়ে শেষ। আজ বোধহয় আমার কপালে শনি আছে। এখন কেমন আছো তুমি? সুস্থবোধ করছো তো? জি স্যার, কিছুটা সুস্থবোধ করছি। মিন মিন করে উত্তর দিতেই দেখলাম স্যার মোটা দেখতে কতগুলো শীট বের করেছে। আমি হা করে স্যারের দিকে তাকিয়ে আছি। এগুলো কি করবে? তাহলে এই নাও, তোমার বন্ধের মধ্যে যেই পড়াগুলো মিস করেছ সেগুলোর শীটসহ নতুন কিছু শীট। 2 দিন পর আমি পড়া ধরব। ভালো করে পড়াশোনা করো, এতে তোমারই মঙ্গল। আর কোনো বাহানা শুনতে চাই না। নাও আসতে পারো। আমি শীটগুলো নিয়ে চলে আসলাম স্যারকে সালাম দিয়ে। হালা ইতর, ক্যাডা পড়ব এইগুলো? তোর বউ পড়ব হালা। সকালের রোদের মিষ্টি সোনালি আলোর স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। নভেম্বর মাস, শীত পড়েছে কিছুটা। কম্বল মুখ থেকে সরিয়ে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে উঠলাম। চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আয়নায় তাকিয়ে দেখি চোখের নিচে কালি পড়েছে। মুখে ছোট ছোট ঘামাচির মতো কিসব যেন হচ্ছে। আল্লাহর চোখমুখের যেই অবস্থা, তাতে লাভ ম্যারেজ তো দূরের থাক, অ্যারেঞ্জ ম্যারেজও হবে কিনা সন্দেহ। যত্ন নিতে হবে। যেই ভাবা সেই কাজ। নিজের চেহারার যত্ন নেওয়া শুরু করলাম। যেই করেই হোক এই সম্বন্ধটা ধরে রাখতে হবে, না হলে আমি শেষ। সকালের নাস্তা শেষ সেই কখন। আম্মু দুপুরের রান্নার জোগাড় করছে। পাত্রপক্ষ দুপুরে আসবে। এই ফাঁকে আমি মুখে ফেসপ্যাক বানিয়ে লাগিয়েছি। এখন ইফাত স্যারকে ফোন করার পালা। 2 বার কল দেওয়ার পর তৃতীয়বারের সময় রিসিভ হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুমুস সালাম।
কে? তোর বউ থুড়ি আমি এই হালার বউ হতে যাব কেন? হ্যালো। মানে স্যার আমি অনিমা অনু বলছিলাম। আপনার? হ্যাঁ বলুন কেন কল করেছেন? আমাকে পুরো কথা শেষ না করতে দিয়ে এই বেটা কথাগুলো বলে ওঠে। কেমনটা লাগে? আরে তুই যেহেতু টিচার সেহেতু তোর কাছে একটা স্টুডেন্ট কেন কল করবে? স্যার আমার ছুটি দরকার আজকের জন্য। কেন গতকালই তো ছুটি কাটিয়ে আসলেন? আবারও ছুটি? এত ঘন ঘন ছুটি লাগলে পড়াশোনা একেবারে ছেড়ে দিয়ে ছুটি কাটান। যদি পারতাম কিন্তু আফসোস। কি বললেন? মানে কিছু না আসলে হয়েছে কি স্যার আমার একটা খুব কাছের আত্মীয় স্যার টপকে গেছে এই জন্য ছুটি দরকার। মানে? স্যার আমার একটা আত্মীয় মারা গেছে এই জন্য ছুটি দরকার। আমরা সেখানেই যাচ্ছি। ফিরতে পারবো কিনা সেটাও সন্দেহ। পাত্রপক্ষ দেখতে আসবে অথচ স্যারকে আত্মীয় মারা গিয়েছে বলে ছুটি নিয়েছিলাম। এখন দেখি পাত্র হিসেবে স্যার আমাকে দেখতে এসেছেন। দুপুর 2টো। ড্রয়িং রুম ভর্তি মানুষের সামনে বসে আছি আমি। ভয় পা দিয়ে ফ্লোরে আঁকিবুকি করছি। টেনশনে আমার মাথা কিছুক্ষণ পর পর আমার মোবাইলের মতো হ্যাং মারছে। আমার মোবাইল যেমন ওয়াইফাইয়ের বেশি ডোজ পেলে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমার অবস্থাও সেম। আমার সামনে সোফায় বসে আছেন চামার স্যার ওরফে আরহাম আহমেদ ইফাদ। উনার একপাশে উনার আব্বু আরেক পাশে উনার আম্মু ও বোন বসে আছে। সিঙ্গেল সোফায় বসে আছেন উনার ফুপি। সোফায় জায়গা না হওয়ায় ভাইয়া চেয়ারে বসতে দিয়েছে তাদের। ইফাদ স্যার আমার দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ না থাকলে এখনই বোধহয় আমাকে কাঁচা চিবিয়ে খেত। আমার তো ভয় জান যায় যায় অবস্থা। আমি উনার দৃষ্টির সাথে দৃষ্টি না মিলিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছি। আমি যদি জানতাম আমাকে দেখতে আসা পাত্র আর কেউ নয় ইফাদ স্যার, তাহলে জীবনেও রাজি হতাম না। ভীষণ লজ্জা লাগছে সেই সাথে ভয়ও। নার্ভাসনেসের কারণে হাত পা থরথর করে কাঁপছে। তা বলছিলাম কি ভাই মেয়ে তো আমার দেখাই। এখন ওদেরও দেখা হয়ে গেছে। এখন যদি আংটি বদলটা সেরে নেওয়া যেত। হা বুঝেনি তো। আমার ভাবনার মাঝেই আপন আহমেদ স্যারের আব্বু কথাগুলো বলে উঠতেই আমার আব্বু কিছুটা আমতা আমতা করে রাজি হয়ে যায়। হ্যাঁ অবশ্যই। অধীরের আম্মু যাও আংটি নিয়ে আসো। আরে বাপ আমার এত পাগল হয় না। আমার কথা তো শুনো। আমি এই বিয়ে করব না। ইচ্ছে করছে গড়াগড়ি করে কাঁদতে। 2 টাকার দাম যদি দিত আমাকে। স্যারের দিকে তাকিয়ে দেখলাম উনি নির্লিপ্ততা ভাবে বসে আছে। বসে তো থাকবেই। আমার মতো সুন্দরী বউ যে পাচ্ছে। হুর জ্বালা। আমি যখন মনে মনে বকবক করতে ব্যস্ত তখন হাতের টানে হুঁশ ফিরতেই দেখি স্যারের আম্মু আমার হাতে বালা পরিয়ে দিচ্ছে। তারপর আংটি স্যারের হাতে দিয়ে বলল আংটি পরিয়ে দিতে। স্যার আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ আংটি পরিয়ে দেয়। বাপরে হাত যে ধরছে মনে হচ্ছে উনার সম্পত্তি এখনই ভেঙ্গে ফেলবে। তারপর আমার আম্মু আমাকে আংটি দিল পরিয়ে দেওয়ার জন্য। আমি নিষ্প্রাণ চোখে আংটির দিকে তাকিয়ে উনাকে পরিয়ে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিজেকে সাক্ষাৎ জমের হাতে সঁপে দিলাম। আংটি পরিয়ে দেওয়ার পর সবাই টেবিলের দিকে চলে গেল দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি ওখানেই বসে রইলাম। আম্মুর ডাকে হুঁশ ফিরতেই দেখি স্যার এখনো বসে আছে। হাঁটুতে হাতের ভর দিয়ে থুতনিতে হাত ঠেকিয়ে বসে আছে। আমি তাকাতেই দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটল। লজ্জায় ঘরের দিকে পা বাড়াতে গিয়ে ও মায়ের ডাকে টেবিলের দিকে গেলাম। খাবার সার্ভ করার দায়িত্ব পড়ল। কিছুক্ষণ পর স্যার ও উপস্থিত হলেন। খাওয়া দাওয়া শেষে গুরুজনেরা মিলে ঠিক করলেন 2 দিনের মধ্যে বিয়ে সেরে ফেলবেন। বুঝলাম না এত তাড়াহুড়ো করার কি আছে? আমি কি ঘর ভেঙ্গে চলে যাচ্ছি নাকি? আমাকে মা ঘরে পাঠিয়ে দিলেন। তারপর ওদের মধ্যে কি আলোচনা হলো তা আর শুনতে পেলাম না। শুনেও লাভ কি? যা হওয়ার তা তো ঘটেই গেছে। হতাশ, খুবই হতাশ।
জীবন নিয়ে খুবই হতাশায় ভুগছি রে। কোন হার্বালের চিকিৎসা নিলে ভালো হবে কেউ জানলে জানাইয়েন কিন্তু। নানা রঙের বাহারি রকমের ফুল দিয়ে সাজানো ঘর, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে লাভ সেই পাকা, মাঝখানে লেখা A+A। গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম লেখাটার দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে হাঁটুতে মুখ ঠেকিয়ে বসলাম। বর্তমানে আমি বাসর ঘরে বসে আছি। বাসর ঘর? হ্যাঁ, বাসর ঘর। কিছুক্ষণ আগেই ইরা ওরফে আমার ননদ সহ আরও কয়েকজন। আমাদের বিয়েটা অনেকটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সেরে ফেলা হয়েছে। ইফাদ স্যার নাকি এখন চান না বেশি লোকজন জানুক, এই জন্য বিয়ের বেনারসি এখনও চেঞ্জ করা হয়নি। অনেকক্ষণ ধরে পড়ে থাকার ফলে আমার গাটা কেমন চুলকাচ্ছে, খিদেও পেয়েছে। সেই কখন খেয়েছি। ঘরের চারপাশে চোখ বুলাতেই সামনের সোফার টিটেবিলের উপর চোখ পড়ে। ওখানে কিছু ফল রাখা আছে। গিয়ে একটা আপেল হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। খেতে খেতে ঘরটা দেখছিলাম। একপাশে বেড, বেডের আরেক পাশে টিটেবিল, তার উপর ল্যাম্প রাখা। ল্যাম্পের পাশে ইফাদ স্যারের অ্যালবাম, তার পাশেই দুটো বই, ড্রেসিং টেবিল, আলমারি, পড়ার টেবিল, আরেকটা বুকশেলফ। পড়ার টেবিলের উপর অনেকগুলো ইন্টারমিডিয়েটের বই দেখেই পেটে মোচড় দিয়ে উঠল। এগুলো কার? আমি যখন ভাবনায় ব্যস্ত তখনই কারোর পায়ের শব্দে হুঁশ ফিরে। ঝটপট আপেলটা শেষ করে বিছানায় গিয়ে ঘুমটা টেনে সুন্দর করে বসলাম। অপেক্ষা করতে থাকলাম উনার জন্য। 2 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর উনি রুমে প্রবেশ করেন। আমি সালাম দিলাম। উনি সালামের জবাব দিয়ে যেই কথাটা জিজ্ঞেস করলেন তাতে আমার মাথা ভনভন করে ঘুরছে। তোমার পড়াশোনা কেমন চলছে? ইফাদ: আরে ভাই, বাসর ঘরে কেউ পড়াশোনার কথা জিজ্ঞেস করে? এই অদ্ভুত প্রাণী কোথা থেকে ল্যান্ড করল কে জানে। কি হলো? আনসার দিচ্ছ না কেন? মানে আসলে কি? মানে আসলে করছো? দেখো, আমি চাই না আমার স্ত্রী অর্ধশিক্ষিত থাকুক, সো তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। যদি ভেবে থাকো বিয়ে করেছি আর পড়াশোনা করব না, তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ আমি মেনে নিব না। কথাগুলো বলেই তিনি টেবিলের দিকে এগিয়ে যান। আমি এদিকে থমকে আছি। এখন কি হবে? এই রে, পেটের ভেতরে ঘুরমুর আওয়াজ হচ্ছে কেন? যেভাবে আওয়াজ হচ্ছে উনি যদি শুনে ফেলে। উনার দিকে তাকাতেই দেখি উনি সোফায় ইন্টারের বইগুলো নিয়ে বসেছে। এখানে আসো অনু। ইফাদ স্যারের ডাকে বিছানা থেকে নেমে সোফার কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি বইগুলো নাড়াচাড়া করতে করতে বলতে লাগলেন, পরীক্ষার তো আর বেশি দিন নেই। তোমার লেখাপড়ার কোনো উন্নতিই আমি দেখতে পাচ্ছি না। যেহেতু তুমি এখন আমার ওয়াইফ, সেহেতু তোমার সকল রেসপন্সিবিলিটি আমার। যদি সময় হয় এখনই বই নিয়ে বসতে পারো। ওয়েট, কিসের গন্ধ আসছে? শেষের কথাটা বলে তিনি আমার দিকে তাকাতেই আমি লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। তিনি আমার দিকে তাকিয়ে থেকে ড্রেসিং টেবিল থেকে স্প্রে নিয়ে স্প্রে করতে ব্যস্ত। ইফাদ যখন স্প্রে করতে ব্যস্ত তখন ধপাস করে কিছু পড়ার শব্দে পিছনে ফিরে তাকায়। তাকিয়ে দেখে অনু ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তড়িঘড়ি করে অনু ধরে ডাকতে থাকে, অনু, অনু চোখ খোল, অনিমা চোখ খোল। অনুর কোনো রেসপন্স না পেয়ে ইফাদ অনুকে পাজাকোলা করে বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর গ্লাস থেকে পানি নিতে যাবে, দেখে পানিও নেই। কিছু না ভেবে ওয়াশরুমের দিকে ছুটে যায়। ইফাদ যেতেই অনু চোখ মেলে তাকায়। আল্লাহ, তুমি আমারে কোন বেডার কাছে পাঠালে? আমি তো ভাবছিলাম বিয়ের পর আর লেখাপড়া করব না। বাসময় জীবনের ইতি বুঝি বাপের বাড়িতেই শেষ। কিন্তু এসবের তো কিছুই হলো না। যেই লাউ সেই কদু হয়েই রয়ে গেল। ভাবছিলাম জামাইয়ের লগে চুটিয়ে প্রেম করব। এখন মনে হচ্ছে প্রেম করা তো দূরে থাক, একটা চুমুও আমার ভাগ্যে জুটবে কিনা সন্দেহ। একে তো বাসময় জীবনের সূচনার কথা শুনছিলাম, তার উপর আমি একটা লজ্জাজনক কাজ করে বসলাম। ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি করে কাঁদতে।
এখন কি করে উনার সামনাসামনি হব? ইস কি লজ্জা! পায়ের আওয়াজে অনু চোখ বন্ধ করে ফেলে। মটকা মেরে পড়ে থেকে ভাবতে থাকে কিভাবে রক্ষা পাওয়া যায়। এদিকে ইফাদ অনুর জ্ঞান ফিরাতে ব্যস্ত। সময় নিজ আপন মনে গড়িয়ে চলেছে, কারোর জন্য অপেক্ষা করছে না। সময়ের কাজ যে সময়ে করতে পারে সেই জীবনে সফলতা অর্জন করতে পারে। তেমনভাবে বিয়ের আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে। এই 1 সপ্তাহে আমার জীবন পুরোই তেনা তেনা হয়ে গেছে। বিয়ের পরের দিন সকাল থেকে সেই পুরনো বাসময় জীবনে ফিরতে হয়েছে তো হয়েছেই। সেই সাথে সংসার নামক গ্যারাকলেও প্রতিনিয়ত পিষ্ট হচ্ছি। সকালে রান্না বান্না, কাজকর্ম শেষে কলেজে যাওয়া, প্রাইভেটে যাওয়া, মেহমানদের খাতির করা, এসব করতে করতে আমি বড্ড টায়ার্ড। এত কিছুর মধ্যেও ইফাদ স্যারের নজর কিছুতেই আমার দিকে পড়ে না। আমাদের সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর মতো না। বিয়ের রাতের পর থেকে আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। তাই আমিও যেচে কথা বলতে যাই না। দিনকাল এমনভাবেই যাচ্ছে। কাঁধে ব্যাগ নিয়ে কলেজ ক্যাম্পাসে হেঁটে চলেছে অনু, তটিনী, ইরাবতী। তারা যখন কথা বলাই মশগুল তখনই তাদের সামনে কেউ একজন হাজির হয়। 3 জনেই কথা ভুলে সামনে তাকায়। হাই জান পাখি, কি কিউট লাগছে তোমায়। আমি তো পুরোই হাবুডুবু খাচ্ছি তোমার প্রেমে। বুকে হাত রেখে পড়ে যাওয়ার ভঙ্গিতে কথাগুলো বলে উঠতেই অনু ফোঁস করে ওঠে। অনু তর্জনী আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলে ওঠে, শুনুন, আমার থেকে দূরে থাকুন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আহ জান পাখি, তোমাকে রাগলে আরো বেশি ভালো লাগে। অনু কিছু বলতে যাবে তার আগেই ইরাবতী অনুকে টেনে সেখান থেকে নিয়ে চলে আসে। অনু হাত ছাড়িয়ে রাগী কণ্ঠে বলল, তুই আমাকে সেখান থেকে নিয়ে আসলি কেন ইরা? বদমাশটাকে আজ উচিত শিক্ষা দিতাম। যবে থেকে কলেজে ভর্তি হয়েছি তবে থেকে আমার পিছু নিয়েছে। আচ্ছা থামো, তুই এখন বাড়িতে গিয়ে এই বিষয়ে কথা হবে। দুপুরে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ে অনু। ক্লান্তিতে চোখ দুটো যেন বুজে আসতে চাইছে। হলোও তাই। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমের অতলে তলিয়ে যায় অনু। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। সন্ধ্যায় অনুর ঘুম ভাঙলে সে ধর্মরিয়ে উঠে বসল। চোখ কচলে ঘড়ির দিকে তাকাতেই সে স্তব্ধ হয়ে যায়। হুড়মুড় করে বিছানা থেকে নেমে ইরার ঘরে যায়। গিয়ে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরে ফিরে আসে। কপালে হাত দিয়ে ভাবতে থাকে কিভাবে কি করবে। আজ প্রাইভেট যে বন্ধ করল, ইফাদকে কি জবাব দিবে? ধুর, আমিও নাকি সব ভাবছি। আমি উনার স্ত্রী। একদিন প্রাইভেট মিস গেছে তো কি হয়েছে? আমি কি ইচ্ছাকৃতভাবে মিস দিছি? উনাকে ভালোভাবে বললে উনি অবশ্যই বুঝবে। কথাগুলো বলে অনু মোবাইল নিয়ে ইউটিউবে কার্টুন দেখতে থাকে। তখনই আননোন নাম্বার থেকে কিছু ছবি আসায় কৌতূহল বশত দেখতেই সে স্তব্ধ বনে যায়। তার হাতগুলো অসম্ভবভাবে কাঁপতে থাকে, সাথে বাধাহীনভাবে চোখ থেকে অশ্রু নির্গত হতে থাকে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে এসব। এই জন্যই বুঝি তার সাথে এমন ব্যবহার। রাত 8:30টার বেশি। সদর দরজা খুলে বাড়িতে প্রবেশ করে ইফাদ। হাতে তার ভাঁজ করা জ্যাকেট। মুখটা সবসময়ের মতোই গম্ভীর। গুছানো চুলগুলো বড্ড অগোছালো হয়ে পড়ে আছে। বসার ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে সে। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ভ্রু কুঁচকে আসে। হাতড়িয়ে সুইচ টিপে বাল্ব অন করতেই অন্ধকারাচ্ছন্ন ঘর আলোকিত হয়ে ওঠে। পুরো ঘরে চোখ বুলিয়ে নেই সে। তারপর জ্যাকেট সোফায় রেখে বারান্দায় গিয়ে চোখ বুলায়। তারপর কণ্ঠ খাদে নামিয়ে অনু বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। সে ঘর থেকে বের হতে যাবে তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পাই। ওয়াশরুমের দরজায় গিয়ে নক করতে থাকে সে। অনু দরজা খুলো। রাত করে ওয়াশরুমে কি করছো তুমি? বের হও। অনু, কি হলো? শতবার ডাকার পরও কোনো টু শব্দটি না পাওয়ায় ইফাদ তৎক্ষণাৎ দরজায় ধাক্কা দিতে থাকে।
ধাক্কা দিয়ে দরজা ভেঙে সে ভেতরে ঢুকতেই থমকে যায়। দৌড়ে অনুকে ঝর্ণার নিজ থেকে সরিয়ে গাল চাপড়ে ডাকতে থাকে। পাজা কোলে তুলে বিছানায় নিয়ে আসে। তারপর ভেজা কাপড় চেঞ্জ করার জন্য কাপড়ে হাত দিতে গিয়েও কিছুক্ষণ থেমে হাত বাড়িয়ে দেই। কাপড় চেঞ্জ করে কম্বল দিয়ে ঢেকে দিয়ে অনুকে ডাকতে থাকে। অনু চোখ খুলো। কি এমন হলো যে ঝর্ণার নিচে ভিজছিলে? অনু অনু অর্ধহুশহীন অনু তখন কোনো রেসপন্স করতে পারে না, উল্টো কাঁপতে থাকে। ওকে কাঁপতে দেখে ইফাত কি ভেবে নিজেও কম্বলের নিচে ঢুকে যায়। তারপর অনুকে শক্ত করে জড়িয়ে ধরে। উষ্ণ তাপে অনুও নিজেও গুটিয়ে যায়। তা দেখে ইফাত মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এভাবেই ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। একসময় ইফাত নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে মিষ্টি রোদের সোনালি আলোর ছোঁয়ায় ঘরময় আলোকিত হয়ে ওঠে। অনুর ঘুম ভাঙতেই নড়ার চেষ্টা করে কিন্তু পারে না। কেউ যেন ঝাপটে জড়িয়ে ধরে আছে। অনুর থুতনি ঠেকেছে কারোর বুকে। অনু মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করতেই ইফাদের ঘুমন্ত মুখ ভেসে ওঠে। কতটা মাসুম চেহারা! ঘুমন্ত অবস্থায় যে একটা মানুষকে এতটা সুন্দর লাগে, আজকে না দেখলে অনু বিশ্বাস করতেই পারত না। পরক্ষণেই গতকাল রাতের কথা মনে পড়তেই অনু মোচড়া মোচড়ি শুরু করে দেই। এতে ইফাদের ঘুম ভেঙে যায়। ফলে অনুকে জড়িয়ে ধরা হাত দুটো অল্প আলগা হতেই অনু ইফাদকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠে বসে। তার কোমর সমান চুলগুলো অগোছালো হয়ে আছে। মুখ চোখ ফুলে লাল হয়ে আছে। আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? কোন অধিকারে আপনি আমাকে জড়িয়ে ধরেন? অনুর উচ্চস্বরের কথায় ইফাদ অবাকের চূড়ায় পৌঁছে যায়। সে চোখমুখ শক্ত করে ফেলে। গম্ভীর কণ্ঠে অনুকে ধমকে বলে ওঠে, আস্তে কথা বলো। আর কি সব বলছো? পাগল হয়ে গেছ নাকি? ইফাদের ধমকে অনু যেন আরো রেগে ওঠে। হ্যাঁ, পাগল তো হয়েছি। আর আস্তে কথা বলবো কেন? ওর জোরে কথা বললে আপনার চরিত্রের সম্পর্কে তো সবাই জেনে যাবে। বুঝেছি, কিন্তু আমি তো আজ আস্তে কথা বলবো না। অনেক হয়েছে, অনেক। আমি আর সহ্য করতে পারবো না। অনেক হয়েছে আপনার নাটক। কি সব বলছো তুমি এসব? ইফাদের প্রশ্নে অনু আশেপাশে তাকিয়ে মোবাইল খুঁজতে থাকে। মোবাইল পেয়ে দ্রুত গতকাল রাতের অজানা ব্যক্তির পাঠানো ছবিগুলো বের করে ইফাদের চোখের সামনে ধরে। ইফাদ এতক্ষণ ধরে অনুর কাণ্ড কারখানা দেখছিল। পরে তার সামনে মোবাইল ধরাই সে মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা ছবির দিকে তাকাতেই চোখমুখ শক্ত করে ফেলে। হাত দুটো মুঠো করে ধরে রাগ সামলানোর চেষ্টা করে। চোখ দুটো লাল হয়ে আসছে তার। এই রাগের মধ্যে আরো ঘি ঢেলে দিতে অনুর কথাই যথেষ্ট ছিল। এই জন্যই বুঝি এতদিনে ও আমাকে স্ত্রীর অধিকার দেননি। যাই হোক, আমি আর আপনার সাথে থাকব না। আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব। আপনার সাথে আর এক মুহূর্তও নয়। একজন ক্যারেক্টারলেস। অনু আর কিছুই বলতে পারে না। শক্ত হাতের থাপ্পড় খেয়ে ফ্লোরে গিয়ে পড়ে সে। ফলে অগোছালো বাঁধনহীন চুলগুলো মুখে লেপটে গিয়ে ফ্লোরে পড়েছে। অনু গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকায় ইফাদের দিকে। সে কিছুতেই ইফাদকে চিনতে পারছে না। এ যেন ইফাদের নতুন রূপ। অনু সকাল থেকে ঘরের দরজায় খিল এঁটে রুমে পড়ে আছে। বর্তমানে সে তার বাপের বাড়িতে অবস্থান করছে। সকালে ঘটে যাওয়া ঘটনাটি এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই ঘটনার পর ইফাদ কোনো কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। ইফাদের বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অনু ও কাউকে কিছু না জানিয়ে লাগে যে কিছু কাপড় গুছিয়ে বাপের বাড়িতে চলে আসে। এখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। ঘণ্টাখানেক আগেও অনুর মা এসে দরজায় ডেকেছেন, কিন্তু অনু কোনো সাড়া দেয়নি। তার বাবা ও ভাই কাজ থেকে ফিরে এসে অনুর মায়ের কাছ থেকে ঘটনাটি জেনে উদ্বিগ্ন হয়ে ওঠেন। তারাও দরজার বাইরে থেকে ডেকেছেন, কিন্তু অনু শুধুমাত্র মাথা ব্যথার অজুহাত দিয়ে চুপ হয়ে গেছে। ফলে কেউ তাকে আর বিরক্ত করেনি। তার পরিবার ভেবেছে হয়তো নিজেকে সামলে নিয়ে পড়ে কিছু বলবে।
এই আশায় তারা তাকে তার মতো থাকতে দিয়েছে। অনুর মা ইফাদকে ফোন করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। ইফাদের ফোন বন্ধ ছিল। অপরদিকে অনু ঘরের ফ্লোরে হাঁটু গেড়ে বসে মাথা বিছানায় রেখে শুয়ে আছে। তার হাতে মোবাইল। মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে কিছু ছবি। ছবিগুলোই তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে ইফাদ আরেকটি মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটির কোমরে ইফাদের হাত। ইফাদের মুখে স্বাভাবিক ভঙ্গি, কিন্তু মেয়েটির চোখে মুগ্ধতা স্পষ্ট। অন্য একটি ছবিতে ইফাদ ঘুমিয়ে আছে, আর সেই মেয়েটি তার বুকের উপর শুয়ে। অনু ছবিগুলো একের পর এক দেখছে। তার চোখ দিয়ে টুপ টুপ করে অশ্রু ঝরছে। এই অশ্রুগুলো যেন তার মনের কথা বলে দিচ্ছে। তার হৃদয়ের গভীর আর্তনাদ যেন বলে উঠছে, ওই বুকটা শুধু তোর জন্য ছিল, শুধু তোর জন্য। কিন্তু তোর আগেই সেখানে কেউ অধিকার প্রতিষ্ঠা করেছে। ছবিগুলো দেখার মধ্যে আবার ও অচেনা নাম্বার থেকে একটি মেসেজ আসে। তাতে লেখা, বিকেল 5টায় দেখা করো। ইফাদের বিষয়ে আরও কিছু তথ্য দেওয়ার আছে। ঠিকানা, আমি কে জানতে হবে না, আমি নিজেই তোমাকে চিনে নিব। অনু মেসেজ পড়ে থমকে যায়। তার বুকের ভেতরে ধুকপুক করছে। আর কি বাকি আছে যা অনুর অজানা? সে কিছুক্ষণ চুপচাপ থেকে চোখের পানি মুছে তৈরি হয়ে নেয়। তারপর কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। অনুর মা পিছন থেকে ডাকলেও সে একবারও ফিরে তাকায় না। মেয়ের এমন খামখেয়ালি কাজে অনুর মা ভীষণ বিরক্ত হয়ে যান। তিনি আর কিছু না বলে অধীরকে ফোন করে সবকিছু জানায়। অনু রিকশা থেকে নেমে রিকশা ভাড়া মিটিয়ে ক্যাফে প্রবেশ করে। বিকেল বেলা, তাই লোকসংখ্যা কিছুটা বেশি। বেশিরভাগই প্রেমিক প্রেমিকা। অনুর কিছুটা অস্বস্তি লাগে, কিন্তু নিজেকে সামলে নিয়ে একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়ে। আর অপেক্ষা করতে থাকে অচেনা ব্যক্তির জন্য। সেকেন্ড পার হয়ে মিনিট পার হয়। এভাবে আধ ঘন্টা অতিবাহিত হওয়ার পর হঠাৎ করেই সেখানে একটা ছেলে উপস্থিত হয়। অনু কারোর উপস্থিতি টের পেয়ে অনু মাথা উঁচিয়ে দেখে। আর দেখতেই বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলে। কেননা তার সামনে দাঁড়ানো ছেলেটি আর কেউ না, তাকে ডিস্টার্ব করা সেই ছেলেটিই। ছেলেটি ভাব নিয়ে চেয়ার টেনে অনুর সামনে বসতেই অনু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। ছেলেটির মুখে একটি ছোট্ট কাঠি, যা দাঁতের এপাশ থেকে ওপাশে নাড়াচাড়া করছে। আর হাতে বাইকের চাবি নিয়ে এক আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে অনুর দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কি করছেন? দাঁতে দাঁত চেপে অনু না চাইতেও কথাটি বলতেই ছেলেটি আচমকা হেসে ফেলে। অনু বিস্মিত নয়নে তাকিয়ে দেখছে। সে কি জোকস বলেছে যে ছেলেটা এভাবে হাসছে? চাপা রাগ নিয়ে তাকিয়ে আছে সে। জান, তুমি এমন ভাব করছো যেন আমার উপস্থিতি তুমি মানতে পারছো না। এমন করছো কেন জান? কেন? আমি একটু দেরি করেছি এই জন্য। আচ্ছা সরি। এই দেখো জান, কানে ধরেছি, আর করব না। এবার থেকে তুমি যেই টাইমে বলবে সেই টাইমেই চলে আসব প্রমিজ। ছেলেটির কথায় অনুর চোয়াল খসে পড়ে। তার চোখ যেন কোঠর থেকে বের হয়ে আসবে। এই ছেলে এসব কি বলছে? পাগল হয়ে গেছে নাকি? দেখুন, কি দেখাবে জান? তুমি যা দেখাবে তাই দেখতে রাজি আছি আমি। এখন বলো কোথায় দেখাবে, এখানে নাকি হোটেল বুক করব? অনুকে থামিয়ে ছেলেটি ভ্রু নাচিয়ে কথাগুলো বলে উঠতেই অনুর গা ঘিন ঘিন করে ওঠে। সে আশেপাশে তাকিয়ে যখন তার পিছনে তাকায় তখনই থমকে যায়। তার হাত পা থরথর করে কাঁপছে। কেননা তার ঠিক পিছনেই ইফাদ ও অধীর দাঁড়িয়ে আছে। দুজনের চেহারায় গম্ভীর ও রাগের আভাস। অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার মনে হচ্ছে সে একটা তৃষ্ণার্ত পথিক। সে কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই অধীর তাকে পরপর 4টা চড় মারে। চড়ের জোর এতটাই ছিল যে অনু গিয়ে ফ্লোরে ছিটকে পড়ে। নাক ঠোঁট কেটে রক্ত বেরোতে থাকে। তার পুরো দুনিয়া যেন ঘুরছে। সে কোনোমতে ঘাড় ঘুরিয়ে তার ভাইকে দেখে।
তোর মতো একটা মেয়ে আমার বোন, এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। ছি। অধীর কথাগুলো বলেই ছেলেটিকে এলোপাথারি থাপ্পড় মারতে থাকে। অনু যেন পাথর হয়ে গেছে। সে মানতেই পারছে না তার ভাই তাকে অবিশ্বাস করল। হাতে টান পড়তেই অনু দেখে ইফাদ তাকে টেনে নিয়ে যাচ্ছে। অধীরের চরে অনুর শরীরে এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই। সে হাঁটতে পারছে না ঠিকমতো, কিন্তু এসবে ইফাদের বিন্দুমাত্র খেয়াল নেই। সে অনুকে টেনে হিচড়ে নিয়ে যেতে ব্যস্ত। রুমের দরজা খোলে ধাক্কা মেরে অনুকে ফ্লোরে ফেলে দেয় ইফাদ। ধাক্কা দেওয়ার ফলে অনু ব্যথায় ককিয়ে ওঠে। ইফাদের এতসবে খেয়াল নেই। সে পুরো ঘরময় পায়চারি করতে ব্যস্ত। অনু ইফাদের এমন অস্থিরতা দেখে ভয় পেয়ে যায়। সে কোনোমতে ফ্লোর থেকে উঠতেই ইফাদ ছো মেরে গাল চেপে ধরে। এমনভাবে ধরেছে যেন গালের সব মাংস দাঁত ভেঙে ভেতরে ঢুকে যাবে। সে হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ইফাদের শরীরের যেন কোনো কিছু ভর করেছে আজ। ইফাদ হিসহিসিয়ে বলতে থাকে, আমার চরিত্র নিয়ে বাজে কথা বলছিলিস তুই? আমাকে ক্যারেক্টারলেস বলছি তুই? কিন্তু তুই নিজে কি? এই জন্যই বুঝি সকালে বাড়ি ছেড়ে চলে গেছিস প্রেমিকের সাথে দেখা করার জন্য? এই তোকে দেখে তো মনে হয় না তুই এমন। তাহলে আজ তোকে বুঝাবো আরহাম আহমেদ ইফাদ কতটা ভয়ঙ্কর। কথাগুলো বলেই অনুকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। বিছানায় পড়তেই অনু ঘন ঘন শ্বাস নিয়ে পিছনে ফিরতেই দেখে ইফাদ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে চুপসে যায় সে। ইফাদ এক পা করে এগিয়ে আসতেই অনু পিছিয়ে যেতে থাকে। এভাবে কিছুটা পিছিয়ে যেতেই আর পারে না, কেননা ইফাদ তার পা টেনে আবারও আগের জায়গায় নিয়ে আসে। এবার না পারতেও ভয় অনু কেঁদে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কথাটা তো শোনে। অনুকে পুরো কথা শেষ করতে না দিয়ে ইফাদ ঝাঁপিয়ে পড়ে তারপর গলা থেকে শুরু করে পুরো ঘাড়ময় কামড়ে দিতে থাকে। রক্তাক্ত ঠোঁটেও একের পর এক কামড় দিতে থাকে। ধীরে ধীরে শাড়ির আঁচল সরিয়ে ফেলে। একের পর এক কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে। রাগের বশে কি থেকে কি করছে সে নিজেও বুঝতে পারছে না। এভাবেই অনুকে জোর করে নিজের করে নেই ইফাদ। ধীরে ধীরে রাত বাড়তে থাকে, কিন্তু ইফাদের এত কিছু হুঁশ নেই। সে নিজের কাজে ব্যস্ত। আপনার কাজ হয়ে গেছে, এবার আমার টাকা দিয়ে দিন, একটু বেশি দিবেন, যা মার খেয়েছি। কথাগুলো বলেই ছেলেটি এক হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে থাকে। অন্য হাতে ডান কানে মোবাইল ধরা। মোবাইলের অপর পাশের ব্যক্তিটি মুচকি হেসে বলে ওঠে, তোমার কাজ হয়ে গিয়েছে? কে বলল? অচেনা ব্যক্তির কথা শুনে ছেলেটি অবাক হয়ে বলে, মানে হলো তোমার কাজ এখনো শেষ হয়নি। আজকের কাজের টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু কাজ আরও বাকি রয়েছে। এখন রাখছি, সময়ের কাজ সঠিক সময়েই পেয়ে যাবে। কাট কাট কণ্ঠে কথাগুলো বলে কল কেটে দেয় ব্যক্তিটি। কল কাটতেই ছেলে দুই কাঁধ নাচিয়ে ওঠে, আজব তো, যাই হোক আমি টাকা পেলেই চলে। ওফ শালা, থাপ্পড়গুলো এতই জোরে দেই কেউ। অপরদিকে কল কেটেই অচেনা ব্যক্তিটি এক হাতে মোবাইল নাচাতে নাচাতে বলতে থাকে, এবার দেখব আরহাম তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো। মাত্র তো শুরু আরহাম, পুরো শো এখনো বাকি আছে। হা হা। কথাগুলো বলেই অচেনা ব্যক্তিটি হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। শীতের সকালের সোনালি আলো, সোনারঙা রোদে ঘরের জানালা দিয়ে আসা উষ্ণ আলোতে অনুর ঘুম ভাঙল। চোখের পাতাগুলো ধীরে ধীরে খুলতেই মেঝেতে ছড়িয়ে থাকা ইফাদের টি শার্টটা চোখে পড়ল। বিছানায় পাশ ফিরে তাকিয়ে দেখল ইফাদ নেই। তার বুকের মধ্যে হালকা শূন্যতা কাজ করল, যেন একা হয়ে গেছে সে। তাড়াতাড়ি উঠে বসতে যাবে এমন সময় শরীরের প্রতিটি পেশিতে একটা চাপা ব্যথা অনুভব করল। গতকালের স্মৃতিগুলো যেন ঝাপসা করে মনের দরজায় এসে কড়া নাড়ল। তার হাত পায়ের অস্থিরতা, চোখের অশ্রু আর ইফাদের উষ্ণ স্পর্শ সব মিলিয়ে নতুন অনুভূতির জন্ম দিয়েছিল। অনু আবার শুয়ে পড়ল।
চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে গিয়ে বুঝল শরীরটা ঠিকঠাক সাড়া দিচ্ছে না। গোত্রাতের স্মৃতিগুলো যেন প্রতিটি ব্যথার সঙ্গে আরও স্পষ্ট হয়ে উঠল। পায়ের শব্দে তার মনোযোগ ভাঙল। ইফাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, চুলগুলো ভেজা, মুখে ক্লান্তির ছাপ। অনুকে কুকড়ে থাকতে দেখে সে এগিয়ে এলো। অনু, ব্যথা হচ্ছে? ইফাদের গলায় ছিল চিন্তার ছাপ। অনু হালকা মাথা নাড়ল। মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। ইফাদ কাছে বসে তার চুলগুলো সোজা করে দিল। এরপর তাকে আলতো করে তুলে নিল নিজের হাতে। তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই, একটু ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে, ইফাদ তার কাঁধে ভর করে বলল। অনু কোনো প্রতিবাদ করল না। সে বুঝতে পারল তার জন্য ইফাদের এই যত্ন নতুন কিছু নয়। এই সম্পর্কের গভীরতা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে অনু। আয়নায় সে নিজেকে দেখছে। ঠোঁটগুলো লাল হয়ে ফুলে আছে। দুই গালে চড়ের দাগ, সেই সাথে পুরো মুখচোখ লাল। তার পরনে ইফাদের একটা টি শার্ট। পুরো গলা জুড়েই কাছে কামড়ের দাগ। দরজায় ঠক ঠক আওয়াজ এসে বেশি কিছু না ভেবে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়াতেই পুরো শরীর কেঁপে ওঠে। সেই সাথে জ্বলে ওঠে। অনু ঠোঁট কামড়ে শব্দহীনভাবে কেঁদে ওঠে। কোনোমতে শরীরটাকে ধুয়ে পরিষ্কার করে সে। তারপর যখন কাপড় পরার জন্য ফিরে তাকায় তখন দেখে কাপড় আনেনি। সে দরজা খুলে রুমে উকি দিয়ে দেখে ইফাদ নেই। তারপর দরজা খুলে বেরিয়ে আলমারি খুলে কাপড় বের করে পরিধান করতে থাকে। কাপড় পরা শেষ হতেই ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে কোনোমতে মুছে বারান্দায় যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও বাড়ায় না। বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে সামনের দিকে, লজ্জায় লাল হয়ে থাক মুখ আরও লাল হয়ে ওঠে। কেননা বারান্দার দরজায় ইফাদ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনুকে এভাবে অস্বস্তিতে থাকতে দেখে ইফাদ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর গলা ঝেড়ে রুমের দিকে এগোতে এগোতে বলতে থাকে, আজকে আর কলেজে বা প্রাইভেটে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে থেকে বিশ্রাম নেও। আর বিছানার পাশে দুটো ট্যাবলেট রাখা আছে, খেয়ে নিও। আর হ্যাঁ। অনু এতক্ষণ মাথা নিচু করে ইফাদের কথা শুনছিল। শেষের কথায় মাথা অল্পবিস্তর উঁচু করে তাকাতেই দুই জোড়া চোখের মিলন ঘটে। কিন্তু কেউই চোখ ফিরিয়ে নেই, না তাকিয়ে থাকে। কয়েক মিনিট অতিক্রম হতেই ইফাদ চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে লজ্জা পাওয়ার কোনো কারণ দেখছি না। কেননা আমি তোমার হাজবেন্ড। তোমার সবকিছু গতকাল রাতে আমার দেখা হয়ে গেছে। সো কথাগুলো বলে ইফাদ আর এক দণ্ড না দাঁড়িয়ে ঘড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অনু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার কথাগুলো বুঝতে কিছু সময় লাগে। কিন্তু যখন সে বুঝতে পারে ইফাদ কি মিন করেছে তখন সে পারে না, মাটির নিচে চলে যায়। বিড়বিড় করে আওড়ায়, অসভ্য মাস্টার। তারপর মুচকি হেসে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে ওখানেই দাঁড়িয়ে সকালের মিষ্টি রোদ গায়ে মেখে নিতে থাকে। শীতের সকালের মিষ্টি রোদের সোনালি আলোর স্পর্শগুলো বড্ড ভালো লাগে। সকালের রোদে থাকে ভিটামিন ডি, যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে তৈরি হয়ে ত্বকের ও শরীরের বিভিন্ন উপকার করে। বিকালে অনু আজ নিজ থেকে বই নিয়ে বসেছে। কিন্তু একাডেমিক নয়, উপন্যাসের বই। ইফাদের বুকশেলফ থেকে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা। অনু বইয়ের পাতায় চোখ রাখলেও মনটা ওখানে নেই। বসার ঘরের কথোপকথনের শব্দ তার কানে আসছে। কারা এসেছে? কেন এসেছে? প্রশ্নগুলো মাথায় ঘুরতে লাগল। তাছাড়া ইফাদ বা শ্বশুর আব্বু ও ইরাবতী কেউই বাড়িতে নেই। ইফাদ ও ইরাবতী বর্তমানে প্রাইভেট সেন্টারে, শ্বশুর আব্বু অফিসে। ইফাদ ও সারাদিন অফিস, প্রাইভেট থেকে রাত 8টার পরে বাড়িতে আসে। বাড়িতে সে ও শাশুড়ি আম্মা ছাড়া কেউই নেই বর্তমানে। শাশুড়ি মা সাধারণত অতিথি এলে তাকে ডেকে পাঠান। আজ কেন ডাকছেন না? একটু অস্বস্তি নিয়ে অনু ঘর থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় শব্দগুলো স্পষ্ট হতে লাগল। পরিচিত কণ্ঠস্বরের মাঝে এক নতুন নারী কণ্ঠ।
নিচে এসে বসার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চোখ আটকে গেল। একটি মেয়ে, ওয়েস্টার্ন পোশাক পরা, সুন্দরভাবে সেজে আছে। তার পাশে শাশুড়ি মাও হাসি মুখে কথা বলছেন। টেবিলে চা, স্ন্যাক্স রাখা। মেয়েটির আচরণে আত্মবিশ্বাসের ছাপ। সে মাঝে মাঝে ঠোঁটের কোণে একরকম রহস্যময়ী হাসি ফুটিয়ে তুলছে। অনু সেখানেই দাঁড়িয়ে থাকতে পারল না। ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, আমার ডাকা হয়নি? শাশুড়ি মা তাকে দেখে মুখ তুলে হাসলেন। ওহ, তুমি এসেছ। আসলে তোমাকে ডাকা হয়নি, কারণ ইফাত সকালে যাওয়ার সময় বলেছিল তুমি নাকি একটু অসুস্থ, মাথা ব্যথা। এই জন্য আর কি। তাছাড়া তুমি তো এখনো জানো না। এসো, বসো, পরিচয় করিয়ে দিই। এই মেয়েটি আমাদের রিয়া, আমার বোনের মেয়ে। লন্ডন থেকে এসেছে। তোমাদের বিয়েতে উপস্থিত হতে পারেনি, এই জন্য তুমি চেনো না। অনু অস্বস্তি লুকিয়ে হাসি দেওয়ার চেষ্টা করল। রিয়া তখন উঠে দাঁড়িয়ে এক পা সামনে এগিয়ে এল। আপনি কি অনু ভাবি? আপনার কথা অনেক শুনেছি। জানেন, ইফাত ভাইয়া ও আমার সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো না। রিয়ার কথায় অনুর ভ্রুজোড়া কুঁচকে যায়। অনু মাথা নেড়ে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু শব্দ বের হল না। রিয়া আবার বসে পড়ল, আর শাশুড়ি মা আগের মতোই গল্প জুড়ে দিলেন। অনু পাশে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে লাগল। রিয়া কখনো লন্ডনের গল্প বলে, কখনো ইফাদের প্রশংসা করে। শাশুড়ি মা মুগ্ধ হয়ে সেসব শুনছেন। অনু বুঝতে পারছে না কেন এই পরিস্থিতি তার মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করছে। সেই সাথে রিয়ার মুখে ইফাদের প্রশংসার ঝুড়ি শুনে তার খারাপ লাগছে। কিছুক্ষণ পর শাশুড়ি মা তাকে বললেন, অনু, তুমি গিয়ে রাতের রান্নার ব্যবস্থা করো। রিয়া কিছুদিন এখানে থাকবে। আসলে দেশে আমি আর ওর পৈতৃক নিবাস বাদে আর কেউ নেই, বুঝই তো। পুরো ফ্যামিলি লন্ডনে স্যাটেল। আর তুই রিয়া জাগিয়ে ফ্রেশ হয়ে নে। আমি গিয়ে তোর খালুকে কল দিয়ে আসতে বলি। কথাগুলো বলে ঝটপট পা বাড়িয়ে ঘরের দিকে চলে যায় অনুর ইফাদের আম্মু। উনি চলে যেতেই অনুও কিচেনের দিকে চলে যেতে যেতে ভাবতে থাকে, এই রিয়া মেয়েটাকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। তার কেন এমন মনে হচ্ছে যে কিছু একটা হতে চলেছে। অন্যদিকে বসার ঘর ফাঁকা হতেই রিয়া মুচকি হাসতে হাসতে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। তারপর কিছু একটা ভেবে ইফাদের রুমে প্রবেশ করে। রাতে রাজশাহী শহর কুয়াশায় ঢেকে গিয়েছে। মানুষ দেখা তো দূরের কথা, গাছপালা ও ভালো করে দেখা যাচ্ছে না। ভুতুরে ভুতুরে ভাব। ইফাত গায়ে জ্যাকেট পরে, গাড়ির চাবি তর্জনী আঙ্গুল দিয়ে নাড়তে নাড়তে সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকে। বাড়িতে ঢুকতেই কোথা থেকে কেউ যেন উড়ে এসে পড়ল তার বুকে। ফলে ইফাত কিছুটা পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নেই। গম্ভীর মুখখানা আরও গম্ভীর হয়ে ওঠে। হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইল সে। চারদিকে নজর বুলাতে বুলাতে মেয়েটিকে কিছু বলতে গিয়েও রান্নাঘরের দরজার সামনে টলমল চোখে দাঁড়িয়ে থাকা অনুর দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। ইফাতকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া সরে আসে। তারপর ইফাদের দৃষ্টি অনুসরণ করে, সেও তাকায় অনুর দিকে। অনু তাদের এভাবে তাকাতে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে ইফাদের দিকে কড়া চোখে তাকিয়ে কিচেনে ঢুকে যায়। অনু চলে যেতেই ইফাত গম্ভীর কণ্ঠে কাটকাটভাবে বলে ওঠে, নেক্সট টাইম এভাবে জড়িয়ে ধরবি না রিয়া। বেড়াতে এসেছিস, বেড়ানো হলে চলে যাবি, কিন্তু লুতুর পুতুর স্বভাব বাদ দিয়ে বেড়া, না হলে চড়িয়ে সোজা করে দিব। কথাগুলো বলে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। ইফাত চলে যেতেই রিয়া 2 হাত ঝাড়তে ঝাড়তে বলে উঠে, আমিও দেখব বেইবি, তুমি কিভাবে আমাকে চড়িয়ে সোজা করো। চড় দেও আর যায় দেও, দিও। চড়ের উসিলায় অন্তত তোমার স্পর্শ পাবো ইফু বেইবি। কথাগুলো বলেই মুচকি হেসে কিচেনের দিকে তাকায় রিয়া। তারপর আনন্দের সহিত ঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পরই বোম ফাটবে। সেটা দেখার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে তো নাকি। রাজশাহী শহরের কুয়াশা মাখা রাত যেন এক মায়াবী চাদরে ঢাকা পড়েছে। শীতের রাতে শহরটা হয়ে উঠেছে আরও রহস্যময়ী।
রাস্তাগুলো নিস্তব্ধ, পথের পাশে ছায়া মেলে দাঁড়িয়ে থাকা বড় বড় কৃষ্ণচূড়া আর আম গাছগুলো যেন কুয়াশার আলিঙ্গনে আবৃত। রাস্তার ল্যাম্পপোস্টের নরম আলো কুয়াশার ভেতর দিয়ে ছড়িয়ে গিয়ে দৃষ্টিকে অস্পষ্ট করে তুলছে। গোধূলির পর থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে, আর কুয়াশার ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে রাত গভীর হওয়ার সাথে সাথে। দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল শোনা যায়, কিন্তু তার আওয়াজও কুয়াশার ভেতর ঢেকে যায় যেন। শহরের ছোট ছোট চায়ের দোকানগুলোতে বসে থাকা মানুষদের গায়ে শালমাফলার প্যাঁচানো। গরম চায়ের কাপ থেকে উঠে আসা ধোঁয়াও কুয়াশার সাথে মিশে যায়। রাজশাহীর ঐতিহ্যবাহী পায়েসের দোকানগুলোর সামনে থাকা কাচের ভেতর থেকে আলোর ছটা কুয়াশার ভেতর ছড়িয়ে পড়ে। এই কুয়াশা মাখা রাতে রাস্তায় হাঁটতে গেলে যেন মনে হয় পুরো পৃথিবী থমকে গেছে। চারপাশে কেবল কুয়াশা, নীরবতা আর শীতের কোমল স্পর্শ। রাজশাহী শহরের এই দৃশ্য যেন কোনো কবিতার মতো, একবার দেখলে মনে গেঁথে যায়। রাতের খাবার খেয়ে ইফাত ঘরময় পায়চারি করছে। আসলে পায়চারি করছে বললে ভুল হবে। সে অপেক্ষা করছে অনুর জন্য। কখন ফিরবে সে? বাহির থেকে আসার পর একটা বারের জন্য অনু ঘরে আসেনি। বেশ কিছুক্ষণ পায়চারি করার পরও যখন অনুর আসার কোনো নামগন্ধ নেই, তখন ইফাত বের হতে যাবে দেখার জন্য, এমন সময় মোবাইলের নোটিফিকেশনে ভ্রু কুঁচকে চলমান পাজোড়া থেমে যায়। ঘাড় ঘুরিয়ে দেখে বেডের পাশে পড়ে আছে অনুর মোবাইল। স্ক্রিনে জ্বলজ্বল করছে মেসেজের নোটিফিকেশন। পা দুটো চালিয়ে হাতে তুলে নেয় মোবাইল। মুহূর্তেই রাগ মাথায় চড়ে বসে। রাগে কপালের রগ দৃশ্যমান হচ্ছে। সে চটজলদি মোবাইলে গিয়ে পুরো হিস্ট্রি ঘাঁটতে থাকে। কিছু মিনিট অতিবাহিত হওয়ার পর সে মোবাইল রেখে বের হয়ে যায়। রাতের খাবার শেষে যে যার রুমে অবস্থান নেয়ার পরেও অনু বাইরে রয়েছে। কিচেন সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে কুয়াশা মাখা হিম হাওয়া গায়ে মেখে নিচ্ছে সে। চারপাশ এতটাই কুয়াশায় ঢাকা যে মনে হচ্ছিল ধোঁয়া উড়ছে। বারান্দার রেলিং ঘেঁষে বুকে আড়াআড়িভাবে হাত রেখে দাঁড়িয়ে আছে সে। দাঁড়িয়ে থাকার সময় এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে তাকে। কুয়াশা যেন প্রকৃতির একটি আড়াল, তাকে ভেতর থেকে কিছু না কিছু খুঁজে বের করতে বলছে। অনুর ভেতরে একরকম হাহাকার কাজ করছে। তবে সেই অনুভূতিগুলোকে পাত্তা দিতে চাইল না। বরং তার মন ঘুরে ফিরে সেই এক জায়গাতেই আটকে থাকল, রিয়া। ইফাতকে জড়িয়ে ধরা সেই দৃশ্য তার মনের পর্দায় বারবার ভেসে উঠছিল। কেন ইফাত ওই মেয়েটাকে কিছু বলল না? আর মেয়েটাকে চেনা চেনা লাগছে কেন? কোথায় দেখেছি যেন? নিজের মনেই বিড়বিড় করছিল অনু। এক ধরনের তীব্র যন্ত্রণা আর ক্ষোভ তার ভেতর কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক এমন সময় আচমকাই পেছনে থেকে কেউ এসে তাকে টেনে বারান্দার রেলিং থেকে সরিয়ে দিল। তন্দ্রা ভাঙার আগে যেন চড়ের শব্দ তার কানে ঝনঝনিয়ে উঠল। ইফাত, তুই এখানে কি করছিস? তার মুখের অভিব্যক্তি রাগে তপ্ত। অনুর চুলের মুঠি ধরে তাকে সামনে টেনে আনল। কার জন্য অপেক্ষা করছিস? প্রেমিককে ডেকেছিস বুঝি? ওর জন্য এখানে দাঁড়িয়েছিলি? তার কণ্ঠে তীব্র বিদ্বেষ, যেন প্রতিটি শব্দ পেরেকের মতো অনুর হৃদয়ে বিঁধছিল। ইফাত, এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছ না? সাধু সাজছ এখন? ওয়েট। কথাগুলো বলে ইফাত অনুর মোবাইল অনুর দিকে ফিরিয়ে দেখাই। একটা ছেলের সাথে দীর্ঘক্ষণের কনভারশন। সেখানে স্পষ্ট জলজল করছে অনু ছেলেটি আসতে বলেছে। অনুর চোখে জল এসে গেল। আমি আপনাকে কে ভালোবাসি? এসব আমার দ্বারা সম্ভব না। আর এই ছেলেকে আমি চিনি না, তাকে আর না তো এইসব মেসেজ আমার দেওয়া। প্লিজ আমাকে বিশ্বাস করুন। অসহায় কণ্ঠে কথাগুলো বলে ইফাতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে অনু। চোখের পানিতে ইফাদের শার্ট ভিজে গেছে ইতিমধ্যেই। কিন্তু ইফাদের রাগের আগুন নিভল না। সে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনুকে ছাড়িয়ে চলে যায়। ইফাত চলে যেতেই অনু স্তম্ভিত হয়ে ইফাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে।
তারপর শব্দ করে কাঁদতে কাঁদতে বারান্দার ফ্লোরে দ আকারে বসে হাঁটুতে মুখ গুজে দেয়। হাই ক্যা সিন হ্যায়, মাজা আগাই। বাহ বাহ রিয়া, প্রথম রাউন্ডেই অর্ধেক কাজ শেষ করে ফেললি। ইফাদ বেইবি, এবার তোমাকে আমার হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। কথাগুলো বলেই শব্দ করে হাসতে লাগল রিয়া। অন্ধকারাচ্ছন্ন রুমে সেই হাসির শব্দ কেমন ভুতুড়ে লাগল। কিন্তু রিয়ার হাসির মাঝেই দরজা খুলে কেউ সোজা রিয়ার সামনে চলে আসে। ভরকে গিয়ে রিয়া কিছুটা পিছু হটতে গিয়ে হাঁটে না, বরং এগিয়ে এসে সেই মানুষটির বুকের বাপাশে হাত রাখে। তারপর কিছুটা ন্যাকামি স্বরে বলতে শুরু করে মানুষটির উদ্দেশ্যে, আমি জানতাম বেবি তুমি আমার কাছে ঠিকই আসবে। দেখেছো আমার কাছে যে তোমাকে আসতেই হতো বেবি, কিন্তু তুমি বড্ড লেট করেছ। তাতে সমস্যা নেই, কেননা তোমার রিয়া তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে। এখন সময় শুধু তোমাকে আমার করে নেওয়ার। তুমি ওই মেয়েটাকে ছেড়ে দেও তো। দেখেছো মেয়েটা কত খারাপ, স্বামী রেখেও অন্য পুরুষের সাথে। সপাটে চড়ের তোরে রিয়া গিয়ে দেয়ালে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে, ফলে মাথায় আঘাত পায় এবং সেখান থেকে রক্ত বেরোতে থাকে। পিঠ সমান সোজা চুলগুলো চড়ের তোরে গাল লেপ্টে সামনে ঝুঁকে আছে। সে অগ্নিঝরা চোখে গালে হাত দিয়ে ইফাদের দিকে তাকাতেই আবারও চড় পড়ে গালে। ইফাদ রিয়ার চুলের মুঠি ধরে রুম থেকে টেনে নিয়ে বেরোতে থাকে। বলিষ্ঠ হাতের দুটো চড় খেয়েই রিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। নিজেকে সামলানোর সুযোগও পায়নি বেচারি, এর মধ্যেই চুলের মুঠি শক্ত ধরে টেনে নিয়ে যাচ্ছে ইফাদ। ব্যথায় ফর্সা মুখ নীলচে হয়ে গেছে, মুখ থেকে আপনা আপনি আর্তনাদ বের হয়ে আসছে। নিস্তব্ধ বাড়িতে হঠাৎ কোলাহলে বাড়ির সবরুম আলোকিত হয়ে ওঠে। যে যার রুম থেকে বেরোতে থাকে। অনুও বারান্দা থেকে ড্রয়িং রুমে হন্তদন্ত হয়ে ছুটে আসে। আসতেই দেখে ইফাদ রিয়ার চুলের মুঠি ধরে ড্রয়িং রুমের মেঝেতে ফেলে দেয়। অনুর মুখ হা হয়ে যায়, হাত দুটো আপনা আপনি মুখে চলে যায়। ইফাদের মা ছুটে গিয়ে বঞ্জিকে ধরে। এগুলো কি ধরনের ব্যবহার ইফাদ? রাগী স্বরে আপন আহমেদ কথাটি বলতেই ইফাদ বলতে শুরু করে, দেখ রিয়া, তুই আমার খালাতো বোন, বিধায় তোকে ছেড়ে দিচ্ছি। এখনই এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। কোথায় যাবি, কোথায় থাকবি তা তোর বিষয়ে। উই আর ডোন্ট কেয়ার। বোন বলে ছেড়ে দিচ্ছি, না হলে তুই যে কাজ করেছিস তাতে তোকে মেরে ফেলতেও আমার দ্বিতীয়বার ভাবতে হবে না। আই থিঙ্ক তোকে তোর অপরাধের কথা বলতে হবে না। বেরিয়ে যা এখনই, গেট আউট। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে হুঙ্কার দিয়ে কথাগুলো বলতেই রিয়া সহ বাড়ির সকলেই কেঁপে ওঠে। অনু, ইফাদ ও রিয়া ছাড়া বাকি তিনজি কিছু বুঝতে পারছে না। রিয়া অপমানিত হয়ে ঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর লাগেজ নিয়ে বেরিয়ে আসে। ইফাদের আম্মু ইফাদের কাছে শত আকুতি মিনতি করেও লাভ হয়নি। রিয়া চলে যায়। ইফাদ অনুর দিকে তাকিয়ে রুমে চলে আসে। রাত আস্তে আস্তে আরও ঘনিয়ে আসে। কিছুক্ষণ আগে যেন ঝড় বয়ে গেছে একটা। অনু বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে। দুই হাত সমান তালে মুচড়াতে মুচড়াতে কিছুক্ষণ পর পর পাশে শুয়ে থাকা ইফাদের দিকে তাকাচ্ছে। কিন্তু বেডায় তো পাত্তাই দিচ্ছে না। শীতে অনুর হাত পা সাপের মতো ঠান্ডা হয়ে গেছে। বেডার এত জেদ, ইগো কোথা থেকে আসে আল্লাহ পাক জানে। কোথায় ভুল করছে সরি বলবে অনুকে, আর অনু রেগে থাকবে। তা না করে উল্টো তিনিই রেগে অ্যাটম বোম হয়ে আছে। স্লা খচ্চর কোথাকার! এত সুন্দর বউ রেখে কেউ কোলবালিশ জড়িয়ে ঘুমায়। অনু কিছুক্ষণ আপন মনে ইফাদকে গালিগালাজ করে, বিছানা থেকে উঠে চলে যেতে যাবে, তখনই হাত টান পড়ে। ফলস্বরূপ ইফাদের উপর গিয়ে পড়ে। ইফাদ চাদর টেনে অনুকে ঢেকে দিয়ে জড়িয়ে ধরে। অনুর ঠান্ডায় জমে থাকা গলায় ইফাদের উষ্ণ মুখ গুজে দেয়। এতে অনু খানিকটা কেঁপে ওঠে। ইফাদকে ছাড়ানোর জন্য অনু মুচড়ামুচড়ি শুরু করতেই ইফাদ অনুর গলায় জোরে কামড় দেয়। ব্যথায় ককিয়ে উঠে অনু। চুপচাপ ঘুমাও, আর একটু নড়তে দেখলেই ঘরের বাহিরে বের করে দিব।
শান্ত স্বরে হুমকি দিয়ে কথাটি বলতেই অনু চুপচাপ মাথা গুজে দেয় ইফাদের বুকে। কিছুক্ষণ পর মাথা উঁচিয়ে ইফাদের উদ্দেশ্যে বলে, আচ্ছা আপনি রিয়া মেয়েটাকে ধরলেন কিভাবে? ওগুলো তোমার না জানলেও চলবে। ঘুমাও। বলছিলাম কি। পুরো কথা শেষ করার আগেই অনুর মুখ বন্ধ করে দেয় ইফাদ। অনুর ওষ্ঠজোড়া নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নিতেই অনু থমকে যায়। পরম আবেশে ইফাদের সিল্কি চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেই সে। এভাবেই ভালোবাসার খেলায় মেতে উঠে দুই নরনারী। যেন প্রতিযোগিতা লেগেছে কে কাকে হারাবে এই খেলায়। অনু অনু কোথায় তুমি? তাড়াতাড়ি রুমে এসো। ইফাদের হুঙ্কারে অনু ভয়ে কাচুমাচু করে রুমে প্রবেশ করতেই ইফাদ অনুর মুখের উপর কিছু খাতা ছুঁড়ে মারে। খাতাগুলো উড়তে উড়তে অনুর সামনে পড়তেই দেখে এগুলো তার পরীক্ষার খাতা। একটা খাতায় জলজল করছে 16 নাম্বার। এগুলো তোমার পড়াশোনার নমুনা। আমার মানসম্মান পুরোটা ডুবিয়ে দিচ্ছ। এভাবে পড়িয়েও ভালো তোমার কোনো উন্নতি দেখতে পেলাম না। তার মানে তুমি ফাঁকি দিয়েছ। ইফাদের কথায় অনু ভ্রু কুঁচকে ইফাদের দিকে তাকায়। হহুত হয়েছে এভাবে মিনি বিড়াল সাজা। আর নয়। সামনে যিনি দাঁড়িয়ে আছে সে তার হাজবেন্ড। কোনো বাঘ ভাল্লুক নয় যে ভয় পেতে হবে। দেখুন আমার দ্বারা লেখাপড়া কখনোই হবে না। আগেও বলছি এখনো বলছি। আপনি অযথাই সময় নষ্ট করেছেন আমার পিছনে। কোথায় বিয়ে হয়েছে? সংসার করব। আপনার আন্ডা বাচ্চার মা হব। তা না করে এই অকাজের পেছনে কেন সময় নষ্ট করব বলতে পারেন আপনি? হহুত হয়েছে আর। পুরো কথা শেষ করার আগেই ইফাদের রক্তচক্ষু দৃষ্টি দেখে মিয়ে যায় সে। আর কোনো ফাউল কথা শুনতে চাই না আমি। গিয়ে টেবিলে বসো যাও। অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিতেই সে সুরসুর করে গিয়ে টেবিলে বসে। তারপর রসায়ন বই খুলে চুপচাপ বসে থাকে। অনুকে এভাবে থম মেরে বসে থাকতে ইফাদ গিয়ে বাঁশের কিঞ্চি দিয়ে বানানো বেত নিয়ে আসে। ইফাদের হাতে বেত দেখে অনু ঢোক গিলে পরপর কয়েকটা। ভাই পড়ছি তো। এত হার্ড হওয়ার কি আছে বুঝলাম না। মিনমিন করে কথাগুলো বলে বইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে। ইফাদ অনুর পাশের চেয়ারে বসে ওকে নিজ দায়িত্বে পড়াতে থাকে। বেচারি অনু কোথায় ভেবেছিল সংসার হলে পড়াশোনা থেকে রক্ষা পাবে। কিন্তু তার ভাবনা ভুল। পড়াশোনা থেকে তো রক্ষা পেলই না, উল্টো আরও কঠিনভাবে জড়িয়ে গেল। যেই লাউ সেই কদু হয়ে থেকে গেল সবকিছু। সমাপ্ত।